হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা সবার? তো আমরা আজকে ভেক্টর পার্ট 3 নিয়ে তোমাদের কাছে হাজির হলাম এবং এই ক্লাসে আমরা আলোচনা করব লম্বাংশের সাহায্যে কিভাবে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। তো আমাদের আজকে পার্ট 3 এর ক্লাস, আশা করি সাউন্ড ঠিকভাবে সবাই শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা লাস্ট 2 ক্লাসে দুটি ভেক্টরের সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি এবং আমরা একদম প্রথম ক্লাসে করিম মিয়া নামে একটা ক্যারেক্টারের কথা আমরা আলোচনা করেছিলাম, যার 2টা বউ আছে। তো সেই আলোচনাটাকে আমরা একটু দীর্ঘায়িত করব। এখন করিম মিয়া একটা লুচ্চা স্বভাবের লোক। তো আমি পার্ট 1 থেকে পার্ট 3-তে আসতে আসতে বেটা আরেকটা বিয়ে করছে। এখন করিম মিয়ার বউ সংখ্যা হচ্ছে 3টা। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম করিম মিয়া যখন 2টা বউ ছিল, তো তখন সিনারিওটা এরকম ছিল। তো তখন ব্যাপারটা ছিল এরকম যে করিম মিয়ার, এটা যদি করিম মিয়া হয় তাহলে তার এক বউ তাকে এদিকে টানছিল, আরেক বউ তাকে এইদিকে টানছিল। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে বড় বউ আর এটা হচ্ছে করিম মিয়ার ছোট বউ। তো দুইজনের টানাটানির কারণে আমরা দেখেছিলাম করিম মিয়া না এদিকে যাচ্ছিল না এদিকে যাচ্ছিল, বরং সে কর্ণ বরাবর যাচ্ছিল। ঠিক মাঝখান দিয়ে বলা যাবে না, দুইজনের টানাটানির যে বলটা সেটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে সে ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এখানে বলি নাই যে দুই বউয়ের টান সমান। যদি সমান না হয় তাহলে সে মাঝখান দিয়ে যাবে না, বাট এই দুইটা ভেক্টরের বা এই দুই বউয়ের ঠিক মাঝামাঝি কোনো জায়গা দিয়ে যাবে। তো এই কন্ডিশনে কিভাবে ম্যাথ করতে হয়, মানে এই কন্ডিশনে করিম মিয়া কোন কোন জায়গায় যেতে পারে, তার মানে দুই বউ টানাটানির কারণে সে কতটুকু টান খাবে, অর্থাৎ হচ্ছে তার রেজাল্টেন্ট বা লব্ধি কত হবে, বা সে তার লব্ধির দিকটা কোন দিকে হবে, মানে সে কোন বউর দিকে বেশি ঝুঁকে আসবে, এই জিনিসগুলো আমরা হচ্ছে গত 2 ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে করিম মিয়া যেহেতু 3টা বিয়ে করেছে, তো ধরে নাও তার সেই 3 নাম্বার বউ তাকে টানছে এখন এই দিক দিয়ে। এখন করিম মিয়া কোন দিকে যাবে? এখন কিন্তু করিম মিয়া এদিকে যাবে আমি বলতে পারবো না, কারণ এই লব্ধিটা ছিল এই দুইজনের টানাটানির ফল, বা এই দুইটা ভেক্টরের লব্ধি ছিল এইটা। বাট এখন যদি 3টা ভেক্টর যদি কাজ করে, 3টা বউ বলতে আমি এখানে 3টা ভেক্টর বোঝাচ্ছি, 3টা ভেক্টর যদি কাজ করে তাহলে কিন্তু লব্ধি এটা হবে না। তো আমরা যদি গত ক্লাসের নিয়ম অনুযায়ী যদি ম্যাথটা করতে চাই, এই ধরনের ম্যাথ, তাহলে আমরা করতে পারবো, বাট ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। কিরকম বড় হয়ে যাবে ভাইয়ারা? দেখো, প্রথমে এই দুইজনের জন্য তুমি একটা লব্ধি পাচ্ছ। এই যে এই দুইজনের জন্য যে লব্ধিটা পাবা, মানে সেটার জন্য তোমাকে একবার মানে r = √p² + q² + 2pq cos α এই সূত্র দিয়ে r এর মান বের করতে হবে, r এর দিক বের করতে হবে থিটা দিয়ে। তারপর তুমি যে লব্ধিটা পাচ্ছ সেটার সাথে আবার এই যে নতুন যে আরেকটা ভেক্টর, তৃতীয় ভেক্টর, তার আবার লব্ধি বের করতে হবে। তো মনে করো এই দুইটার মধ্যে আবার লব্ধি হচ্ছে এইদিকে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে হয়তোবা তোমার চূড়ান্ত ভাবে তার রেজাল্টেন্ট বা লব্ধি। তো তাহলে খেয়াল করে দেখো, আমরা এতদিন যে 2টা ক্লাসে আমরা পড়লাম দুটি ভেক্টরের জন্য, সেই দুটি ভেক্টরের জন্য যখন আমরা আলোচনা করেছি, তখন দুটি ভেক্টরের লব্ধি, একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম কিউ ভেক্টর। এই দুটি ভেক্টরের কারণে যে লব্ধি পেতাম আর ভেক্টর, তার জন্য কিন্তু আমাদের লব্ধির মান যেটা ছিল r √p² + q² + 2pq cos α, এই জিনিসটা একবার করলেই হয়ে যেত। বাট এখন যদি তুমি আরেকটা ভেক্টর রাশি যদি দাও, ধরো এটার নাম দিলা তুমি পি কিউ, তো এটার নাম ধরো দিলা তুমি এম ভেক্টর, তাহলে এই 3টা ভেক্টরের জন্য কিন্তু লব্ধি এটা হবে না। এই 3টা ভেক্টরের জন্য কিন্তু লব্ধি এটা হবে না, কারণ এখন এমন ভাবে টানাটানি করছে, এখন লব্ধিটা কোন দিকে হবে? অন্য কোনো দিকে হবে। তো সেটা বের করার জন্য প্রথমে তোমাকে এই 2টা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের জন্য একবার লব্ধি বের করতে হবে। আবার এই লব্ধিটার সাথে যে লব্ধিটা, মনে করো পি আর কিউর জন্য লব্ধি পেয়েছো তুমি, সাপোজ মনে করো এইটা, আমি আরেকবার একটু আঁকি, মনে করো পি আর কিউর জন্য মনে করো তুমি লব্ধি পেয়েছো এটা আর ভেক্টর। তো সেই লব্ধির সাথে তোমাকে আবার
কি করতে হবে, এই যে তৃতীয় ভেক্টর আছে এম ভেক্টর, সেটার আবার লব্ধি বের করতে হবে। তো সেটার লব্ধি মনে করো আসছে এস ভেক্টর, তাহলে তোমাকে একই অঙ্ক কয়বার করা লাগবে, 2বার। তো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে একই অঙ্ক 2বার তোমরা করবা, যে আসলে আমরা অনেক কিছু পারি, পরীক্ষার সময় আমাদেরকে 3টা ভেক্টর যদি দেওয়া হয়, 3টা ভেক্টরের জন্য 2বার লব্ধি বের করতে পারবো আমরা, ঠিক আছে, হয়তোবা 1 পৃষ্ঠা বেশি লাগবে। বাট কথা হচ্ছে কিছুদিন পর যদি করিম মিয়া আরেকটা বিয়ে করে, ও তো লুচ্চা, ও তো বিয়ে করতে সমস্যা নেই, ও তো বিয়ে করতেই পারে, হ্যাঁ, অনেক টাকাওয়ালা মানুষ ধরো, প্লাস লুচু স্বভাবের মানুষ। তো মনে করো কিছুদিন পর সে যদি, এই যে আগে ছিল 2 বউ, তারপরে হলো 3 বউ, এখন মনে করো হলো 4 বউ, এখন তার সবাই যদি তাকে টানে, এখন লব্ধি বের করবে কেমনে? তো এখন যদি লব্ধি বের করতে চাও, তাহলে কিন্তু তোমার অঙ্কটা 3বার করতে হবে। কিভাবে? প্রথমে খেয়াল করো, প্রথমে এই দুইজনের জন্য ধরো তুমি লব্ধি পাইছো এটা, তো এইটা যখন লব্ধি পেয়ে যাবা, তখন তো এই দুইটার ফলে এইটা পাইছো পেস্ট কালারটা, তার মানে এই দুইটা তো বাদ, এই দুইটার কারণেই তো এটা পাইছো। এখন আবার এই দুইজনের মধ্যে মনে করো তুমি তাহলে একবার অঙ্ক করছো, দ্বিতীয়বার যখন অঙ্ক করবা তখন এই দুজন, এই সাদাটা এবং এই যে ব্লুটা, এই দুইটার জন্য আবার মনে করো তুমি গ্রিনটা পাইছো লব্ধি, তাহলে এখন কিন্তু 2বার অঙ্ক করার কারণে কিন্তু এই দুটো বাদ চলে গেল। তারপর এই দুজনের জন্য তুমি মনে করো 3 নাম্বার বার যখন ম্যাথ করবে, তখন মনে করো তুমি পাইছো এটা মনে করো তার চূড়ান্ত ফলাফল, মানে 4 জনের টানাটানির কারণে ধরো সে এই দিক দিয়ে যাবে, ধরো এরকমই যে যাবে, ব্যাপারটা এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে যেদিকে বল বেশি হবে সে সেদিকে যাবে। তাহলে তোমার এখন অঙ্কটা 3বার করা লাগতেছে না। আচ্ছা, 3বারও ধরো তুমি করতে পারলা, কিন্তু সে যদি আস্তে আস্তে 6টা 7টা 8টা বিয়ে করে ফেলে এবং সব বউ যদি তাকে যদি চতুর্দিক থেকে যদি টানে, তখন তোমার অঙ্ক করতে কষ্ট হয়ে যাবে না? অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে এই যে আমরা 2টা ক্লাস পড়লাম যে 2টি ভেক্টরের জন্য লব্ধির মান ও দিক নির্ণয়, ওটা দিয়ে আমরা শুধুমাত্র 2টি ভেক্টরের লব্ধির দিক এবং মানই বের করব। আর যদি 2-এর অধিক ভেক্টর আসে, 2-এর অধিক ভেক্টর বলতে 3টা 4টা 5টা 6টা ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত তো আর দিবে না, সর্বোচ্চ 5টা বা 6টা বল বা 5টা বা 6টা, আসলে ফোর্স নিয়েই সব সময় দেয়, মানে ভেক্টরের হিসেবে আমাদের লব্ধি টব্ধি বের করতে বলে আমাদেরকে ম্যাক্সিমাম কেসে ফোর্স মানে বল ভেক্টরটাকেই ব্যবহার করা হয়। তো মনে করো যদি 2-এর অধিক দেয়, তাহলে আজকের টপিকটা দিয়ে আমরা সেই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব, বা সেই ম্যাথগুলো আমরা আজকের টপিক দিয়ে করব। তাহলে লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, এই টপিকটা কখন ব্যবহার করব? আমরা লম্বাংশ ইউজ করব যখন 2-এর অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলবে। তো আমি কথাটি একটু লিখি, লম্বাংশের সাহায্যে আমরা লব্ধির মান ও দিক কখন ব্যবহার করব? এই জিনিসটা লম্বাংশের সাহায্যে আমরা কখন লব্ধির মান ও দিক নির্ণয় করব? যদি 2-এর অধিক ভেক্টর কোনো বস্তুর উপর ক্রিয়া করে, যেমন 2-এর অধিক বউ করিমের উপর ক্রিয়া করছিল, তাই না? করিম সাহেবের উপর 2-এর অধিক বউ বল প্রয়োগ করছিল, টানাটানি করছিল, তাহলে বউগুলো হচ্ছে ভেক্টর আর বস্তুটা হচ্ছে করিম মিয়া। তাহলে 2-এর অধিক ভেক্টর যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে আমরা ওই বস্তুটার লব্ধি কি হবে সেটা বের করার জন্য লম্বাংশ ব্যবহার করব। ঠিক আছে, তো আমি কথাটি একটু লিখি, দেখো, যদি 2-এর অধিক, আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, যদি আমার ক্লাস কোনো 27 ব্যাচের স্টুডেন্ট যদি করে থাকো বা যদি রেকর্ডিং যদি দেখো, তাহলে কষ্ট করে স্পিডটা বাড়িয়ে দিবে, ঠিক আছে, বা একটু কেটে কেটে টেনে টেনে দেখে ফেলবে, অথবা পিডিএফটা দেখে ফেলবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। কারণ 28-এর জন্য যেহেতু ক্লাস নিচ্ছি, ওদেরকে অনেক বেশি ডিটেলসে বোঝানো লাগবে, এই জন্য এত স্লোলি পড়াচ্ছি। যদি 2-এর অধিক ভেক্টর কোনো বস্তুর উপর ক্রিয়া করে, কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করা বেস্ট অপশন, মানে এটা একটা বেস্ট প্রক্রিয়া। অর্থাৎ আমরা মনে রাখবো, যদি 2টা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে বলে, আমরা তাহলে গত ক্লাসগুলোর লাস্ট যে 2টা ক্লাস, সেই ক্লাসের নিয়ম অনুযায়ী লব্ধির মান ও দিক নির্ণয় করব। বা যদি 2-এর অধিক ভেক্টর
এই দুইটা মানে তিনটা বা চারটা বা পাঁচটা ভেক্টর মানে দুইয়ের অধিক ভেক্টরের জন্য যদি লব্ধির মান অধিক নির্ণয় করতে বলে, তাহলে আজকে আমরা যা পড়বো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা তাহলে পড়াটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই। তো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট কোন হিসেবে? এই যে তুমি দুইয়ের অধিক ভেক্টরের জন্য লব্ধির মান ও দিক নির্ণয় করবা, সেজন্য তোমার কি কি থাম্ব রুলস মনে রাখতে হবে বা কি কি নিয়ম তোমাকে মেনে চলতে হবে সেগুলো এখানে লেখা আছে, প্লাস সূত্র লেখা আছে। তো দেখো এখানে বলা আছে আমরা এই ধরনের অঙ্ক করার সময় এই মুহূর্তে যদি নাও বুঝো সমস্যা নেই, পরের স্লাইডে যখন ম্যাথ দেখাবো তখনই বুঝে যাবে। এখন আপাতত এটা মাথায় রাখো যে যার সাথে অ্যাঙ্গেল ধরবে, মানে যার সাথে তুমি থিটা ধরবে, এখানে আসলে আলফার কোনো কাজ নাই, এখানে থিটা দিয়ে কাজ করা হবে সবকিছু। তো যার সাথে তুমি থিটা ধরবে তাকে তুমি কস থিটা বলবে, যার সাথে তুমি থিটা ধরবে তাকে তুমি কস থিটা বলবে, এবং বাকিটা হবে সাইন থিটা। আমি জানি এই লাইনটা তোমরা এখন কিচ্ছু বোঝো নাই, বাট আপাতত মাথায় রাখো, ঠিক আছে? আপাতত মাথায় রাখো। তো কি বললাম, যার সাথে অ্যাঙ্গেল ধরবো সে হবে কস, বাকিটা হবে সাইন। তো আমি জিনিসটা এভাবে একটু বোঝাই। মনে করো এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা মনে করো একটা ভেক্টর কিউ ভেক্টর। তো লব্ধি মনে করো এদের সাথে কিভাবে থাকবে লব্ধি, এদের কর্ণ বরাবর কাজ করবে, ঠিক মাঝখান বলা যাবে না, কর্ণ বরাবর কাজ করবে। তো যার সাথে অ্যাঙ্গেল, মনে করো তুমি পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ধরেছো থিটা, তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল ধরেছো, তাহলে পি এর কি হবে, কস থিটা হবে, পি এর হবে কস থিটা, আর বাকিটা হবে সাইন থিটা। তাহলে বাকি কোনটা বলো তো, কিউর সাথে না, তাহলে কিউর জন্য হবে কি সাইন থিটা। এই কথাটাই আসলে বলা হয়েছে, মানে যার সাথে অ্যাঙ্গেল ধরবা তাকে বলবা তার হবে কস থিটা, আর যার সাথে তুমি অ্যাঙ্গেল ধরছো না সেই জায়গাটা হবে সাইন থিটা। তো এটা আরো বুঝবা সামনের দিকে, হ্যাঁ, তাড়াহুড়োর কিছু নেই। তারপর দেখো এরপর বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করব। তো তোমরা সবাই 9-10 হায়ার ম্যাথ পড়ে আসছো, হায়ার ম্যাথ 8.3-তে বা 8.2-তে, খুব সম্ভবত 8.2-তে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপার ছিল, মনে আছে তোমাদের? এই যে যদি পজিটিভ কোণ ধরতে যাইতাম তাহলে আমরা এইভাবে ক্লকওয়াইজ, এটা কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি নেগেটিভ চিন্তা করতাম, মানে পজিটিভ কোণ ধরলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাইতাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি নেগেটিভ কোণ ধরতে হতো এটা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তো আমাদেরকে বলা হয়েছে যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করব। মানে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করার মানে হচ্ছে, ধরো এইখানে একটা ফোর্স বা একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এই ভেক্টরটার নাম F1, এবং বলা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তুমি কিভাবে হিসেব করবে? দুইটা কথা দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করবে, পজিটিভ এক্স অক্ষ থেকে হিসাব শুরু করতে হবে, সবসময় পজিটিভ এক্স অক্ষ। তাহলে এই অক্ষটার পজিটিভ এক্স অক্ষ কোনটা? এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে হিসেব করতে হবে কোত্থেকে? পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব করব, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করব। খেয়াল রাখো, পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব করব, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করব। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ক্লকওয়াইজ না, কিন্তু ক্লকওয়াইজ না, আমি ক্লকওয়াইজটা মুছে দিচ্ছি, দেখো ক্লকওয়াইজ মুছে দিচ্ছি। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, চলো। এই যে পজিটিভ এক্স অক্ষ, এখান থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও এই যে এইভাবে, তাহলে F1 পর্যন্ত আসতে তোমার কত ডিগ্রি হচ্ছে বলো তো? পজিটিভ এক্স থেকে পজিটিভ ওয়াই, এই জায়গাটা কতটুকু? এটা হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখবা দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 90 আর এখানে আছে কত? 30। তাহলে F1 কত হলো টোটাল? 90 + 30, তার মানে 120 ডিগ্রি। তো কার সাথে কোণ ধরছো? F1 এর সাথে। তাহলে এটার মানটা কি আসবে? F1 cos 120 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? তো এই তিনটা জিনিস একটু মনে রাখবা। কি কি মনে রাখবা? 1 নাম্বার কথা হচ্ছে, যার সাথে কোণ ধরবা বা অ্যাঙ্গেল ধরবা সে হবে cos থিটা, বাকিটা হবে sin থিটা। অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করবা, আর সব সময় পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব শুরু করবা।
এই কথাগুলো একটু মাথায় রাখবা। এখন আসো আমরা দেখি আমাদের সূত্র কি বলছে। এইভাবে করলে, এইভাবে অঙ্ক করলে তুমি cos থিটার একটা ভ্যালু পাবা, sin থিটার একটা ভ্যালু পাবা। এখানে আমি আর দিয়ে বলছি, বাট যদি পরীক্ষার প্রশ্নে যদি বল বলে f, তাহলে তোমার আর এর জায়গায় কি হবে, f cos থিটা হবে, f sin থিটা হবে। তার মানে তুমি দুইটা ভ্যালু পাবা। এভাবে অঙ্ক করে আসলে তুমি আর cos থিটা পাবা, যেখানে সবকিছুর মান cos থিটা আকারে থাকবে, আর তুমি আর sin থিটা পাবা, যেখানে সবকিছুর মান sin থিটা আকারে থাকবে। আচ্ছা, পাওয়ার পর এই দুইটা জিনিস বের করাই হচ্ছে আজকের অঙ্কের মূল জিনিস। এই দুইটা জিনিস বের করে ফেলতে পারলে তারপর তুমি যদি আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার লিখো, তাহলে তুমি লব্ধির মান পেয়ে যাবে। আর যদি আর sin থিটা বাই আর cos থিটা করো, তাহলে তুমি লব্ধির দিক পেয়ে যাবে। তো এই জিনিসটা আমি পড়ানোর পরে তোমরা হচ্ছে ভিডিওটা একটু পজ করবা, যারা রেকর্ডিং দেখবা। পজ করার পরে হচ্ছে পুরো এই স্লাইডে যা যা লেখা আছে সবকিছু হচ্ছে তোমার খাতায় লিখে রাখবা, তারপরে হচ্ছে পরের স্লাইডের অঙ্কগুলা করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে সহজ হবে। আসো তাহলে আমরা এখন একটা চিত্র দিয়ে বুঝি আমাদের আসলে বোর্ড পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো কেমন থাকবে, আমাদেরকে কিভাবে বের করতে হবে। দেখো, এইটা একটা চিত্র, এই যে প্রশ্নটা এরকম ভাবে থাকবে। তো এই চিত্রে দেখো, এটা পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। পরীক্ষার প্রশ্নে এখানে এগুলো লেখা থাকবে না, মানে পজিটিভ এক্স পজিটিভ ওয়াই লেখা থাকবে না। এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? সবসময় মনে রাখবা, আমরা যদি এরকম গ্রাফ আঁকি, তাহলে একটা কার্তেশীয়, এটাকে আমরা কি বলি, কার্তেশীয় গ্রাফ বলি। তো একটা কার্তেশীয় গ্রাফ বা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা হচ্ছে মূল বিন্দু 0 0। তো মূল বিন্দু থেকে ডান দিকে হচ্ছে পজিটিভ এক্স, উপরের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই, বাম দিকে হচ্ছে নেগেটিভ এক্স, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই। এগুলো তোমাদের পারা উচিত, কারণ তোমরা হচ্ছে মানে ম্যাথ করেছো, জেনারেল ম্যাথ করেছো, হায়ার ম্যাথ করেছো, এগুলো তোমরা পারো। আমি এখানে তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আর cos থিটা আর sin থিটা কিভাবে বের করবা। আসলে আমাদের এখানে বল কয়টা বলো তো? F1 একটা বল, F2 একটা বল। আমাদের এখানে বল কি কি আছে দেখো তো? বল আছে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে F1 একটা বল, এই যে F2 একটা বল, এই যে F3 একটা বল। এই অঙ্কটা কোনো রেজাল্ট আসবে না, কারণ বলের তো মান দেওয়া নেই। মানে অঙ্কটা জাস্ট দেখাচ্ছি কিভাবে তুমি আর cos থিটা আর sin থিটা বের করবা, সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তোমার এই যে F1 F2 F3 এগুলো হচ্ছে এক একটা করে বল। তো তুমি প্রথম কি বের করবা, আর cos থিটা বের করবা। দেখো আর cos থিটা কেমনে বের করে। আর cos থিটা জানি কি, আর cos থিটা মানে হচ্ছে সব cos থিটা হবে। এখন তুমি হিসাব জানি কিভাবে শুরু করবা, পজিটিভ এক্স অক্ষ থেকে হিসাব শুরু করবা, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব শুরু করবা, নাকি পজিটিভ এক্স অক্ষ থেকে শুরু করবা, অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করবা। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি শুরু করো, তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই যেভাবে যাচ্ছ, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে, তাহলে তোমার প্রথম ফোর্স কোনটা আসতেছে, F1। তাহলে F1 থেকে এই যে পজিটিভ এক্স অক্ষের মধ্যবর্তী যে কোণ, সেটাই হবে থিটা। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে যদি F1 পর্যন্ত যাও, তাহলে তোমার বলটা কি, F1। যার সাথে অ্যাঙ্গেল ধরছো তাকে জানি কি বলে, cos। আর থিটার মান কত, 30 ডিগ্রি। ঠিক আছে, পাইলা? এটার সাথে যোগ করতে হবে, কারণ আরো তো ফোর্স বাকি আছে। তারপরে তুমি প্লাস দিবা। এখন আসো, পরের বলটা কি, F2। আবার তুমি পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব করবা, পজিটিভ এক্স অক্ষ থেকে এই যে F2 পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ যাবা। তাহলে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এইখান থেকে এতটুকু পর্যন্ত, মানে পজিটিভ এক্স থেকে পজিটিভ ওয়াই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, আরো আছে এখানে দেখো 30 ডিগ্রি, তাহলে মোট 120 ডিগ্রি। তাহলে এখানে লিখবা কি, F2 cos 120 ডিগ্রি। তারপর আবার প্লাস দিবা, কেন, আরেকটা ফোর্স আছে F3। আবার তুমি পজিটিভ এক্স অক্ষ থেকে যাবা, পজিটিভ এক্স অক্ষ থেকে এইভাবে যেতে 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 তুমি এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, এইখানে এসে থামবা। মনে রাখবা সবসময় পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। তাহলে এইভাবে যদি আসতে থাকো, তাহলে দেখো 90, এতটুকু আসলে আরো 90, 180, এইখানে আসছো কত, 60, 180 আর 60 যোগ করলে কত, 240। তাহলে পাচ্ছ F3 cos 240 ডিগ্রি। আর কোন ফোর্স এই চিত্রে আছে, F3 এর পর F4 আছে, নাই। তাহলে তোমার মান বের করা শেষ।
এখন cos 30 এর মান তুমি ক্যালকুলেটরে বের করতে পারবা, cos 120 বের করতে পারবা, cos 240 বের করতে পারবা, বাট f1 f2 f3 মান এইখানে দেওয়া নেই, কারণ আমি এটা অঙ্ক করি নাই, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কিভাবে r cos θ আর sin θ বের করতে হয় সেটা দেখাচ্ছি, এই জন্য এটা কোনো রেজাল্ট আসতেছে না, ঠিক আছে। বাট এরপরে অঙ্কগুলোতে এই f1 f2 f3 মান দিয়ে দেওয়া হবে, ওখানে রেজাল্ট পাবা। আচ্ছা, এখন দেখো বের করতে হবে কি তারপরে আবার r sin θ, r sin θ। তো r sin θ বের করার প্রথমে আমি একটা শর্টকাট বলে দিই, তারপরে নিয়মটা দেখাই কেন এরকম হয়েছে। দেখো r cos θ, এখানে cos θ আছে বলে দেখো তো সব জায়গায় কি cos θ না, cos cos cos। তুমি যদি কানার ভাই অন্ধ হু, মানে তুমি জীবনে পড়াশোনা করো নাই, তুমি পরীক্ষার আগের দিন হচ্ছে এই জিনিসটা বুঝতে গেছো কারো কাছে, তাহলে আমি বলবো, বা তোমার কাছে কেউ বুঝতে আসছে যে পরীক্ষার আগে রাতে, তুমি তারে বলবা যে তোর বোঝার আর কোনো দরকারই নাই, তুই এখানে cos বসাইছিস cos-এর জন্য, এখানে সাইনের জন্য, যত জায়গায় cos বসাইছিস সব জায়গায় সাইন বসাই দে, তাইলে এই কাজ শেষ। তাহলে এখানে সব জায়গায় সাইন বসাই দিলেই আসলে r sin θ চলে আসবে। এরপর আমি দেখাচ্ছি কেন এরকম হচ্ছে, কেন এখানে সাইন বসাই দিলেই কাজ হয়ে যাচ্ছে সেটা আমি এখন দেখাবো, বাট আপাতত তোমরা এটা মনে রাখো যে আমরা, তাহলে খেয়াল করতো এই অঙ্কে একটা সুবিধা কি, তুমি যে r cos θ বের করে ফেলতে পারো, তাহলে r sin θ বের করা তোমার জন্য আর কোনো সমস্যাই না। r cos θ তুমি যদি বের করে ফেলতে পারো, r sin θ বের করা তোমার জন্য কোনো সমস্যা না, কেন যত জায়গায় cos আছে তত জায়গায় সাইন বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসো আমরা দেখি কেন আমরা r cos θ জায়গায় r sin θ বসাইলেই হচ্ছে। চলো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখো, তোমরা 9-10 পড়েছো একটা জিনিস, যে এরকম পড়েছো, হ্যাঁ কেউ অস্বীকার করো না যে পড়ো নাই, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু সাইন থিটা। এই সূত্রটা আশা করি সবাই পারো, আর যদি না পারো তাহলে হচ্ছে এটা শিখানো, এটা হায়ার ম্যাথে 8.3 তে ছিল, ঠিক আছে 8.3, এটা উদাহরণের অংশে এটা ছিল, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এখন আসো আমরা একটু খেয়াল করি, এই অংশটা যদি 30 ডিগ্রি হয় মনা, এইটা যদি 30 ডিগ্রি হয়, আর এই পুরাটা কত 90 ডিগ্রি, ঠিক আছে এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলো তো এই জায়গাটা কত, তাহলে এই জায়গাটা কত বলো তো, এই জায়গাটা 60 ডিগ্রি না, এই জায়গাটা 60 ডিগ্রি না, 60 ডিগ্রি, অথবা 60 ডিগ্রি না বলে এটাকে তো এইভাবেও বলতে পারো, এই জায়গাটা কি 90 মাইনাস 30, মানে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরকম ভাবে বলা যায় না। আচ্ছা, তাহলে খেয়াল করো তো f1টাকে তুমি প্রথমে ধরছো cos θ, cos মানে কি x অক্ষের সাথে, বাট সাইন গুলা কি সবসময় y অক্ষের সাথে হয়, মনে রাখবা cos হচ্ছে x অক্ষের সাথে ভূমি, আর সাইন কি y অক্ষের সাথে। তাহলে তুমি যদি সাইন থিটা মানে কি সবগুলা বল কেমন y পজিটিভ y অক্ষের সাথে ধরতে হবে, তাহলে f1 কে তুমি যে পজিটিভ y অক্ষের সাথে ধরো, তাহলে এই কোণটা কত বলো তো, এই কোণটা 60 ডিগ্রি না, 60 ডিগ্রি কিনা। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা না হয়ে হতে পারতো এরকম, যদি cos আকারে যদি লিখতে চাও আর sin থিটাকে, তাহলে কিন্তু তোমার লেখা লাগতো f1 cos 60 ডিগ্রি, f1 cos 60 ডিগ্রি, কারণ x অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি, y অক্ষের সাথে কত 60 ডিগ্রি, বুঝতে পারছো। আচ্ছা, কিন্তু এইভাবে করতে গেলে তোমার অঙ্কটা মানে ওই মানে মেথডটা হচ্ছে পরিপূর্ণ হয় না, বা হচ্ছে তোমার ওই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা কি করব, সেই কারণে আমরা এটাকে cos আকারে না লিখে আমরা sin আকারে লিখব, এবং যখন আমরা এটাকে sin আকারে লিখতে চাচ্ছি তখন আমরা কেন 30 ডিগ্রি বসাচ্ছি সেটা একটু খেয়াল করো। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো ওর সাথে cos, আমি বলছি না ও যদি cos হয়, আমি বলছি যার সাথে অ্যাঙ্গেল ধরবো সে যদি cos হয় তাহলে বাকিটা কি হবে, সাইন হবে বলছিলাম না, বাকিটা সাইন হবে বলছিলাম। এখন বাকিটা সাইন হবে মানে কি, তাহলে দেখো তো তুমি এভাবে বলতে পারতেছো না, এটা যদি cos 30 ডিগ্রি হয়, আমি এই জায়গায় লিখি, তাহলে দেখো এই উপরের অংশটা কি হবে, তাহলে এই উপরের অংশটা হবে f1 cos 60 ডিগ্রি, মানে এটা যদি cos 30 হয়, এইটা হচ্ছে cos 60, তাহলে f1 cos 60 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, f1 cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, 90 থেকে 30 বিয়োগ করি তো 60। আচ্ছা, এখন এই 30 ডিগ্রিটা কি বলতো, থিটা না, 30 ডিগ্রিটা তো থিটা, তাহলে এই 30 ডিগ্রিটা কি থিটা, তার মানে কি cos 90 মাইনাস থিটা, ওই যে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি sin থিটা, তার মানে আমি এই জায়গাটাকে কিন্তু f1 sin 30 ডিগ্রি লিখতেই পারি। আশা করি বুঝতে পারছো যে কেন এখানে cos 30 হলে তার উলম্ব উপাংশটা sin 30 হয়, এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তোমরা একটা জিনিস মনে রাখবা, যে কোনো ভেক্টরের অনুভূমিক উপাংশের মান
কসের জন্য যত হয় ও যত ডিগ্রি হয়, উলম্ব উপাংশের মান সাইনের জন্য ঠিক তত ডিগ্রি হয়। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি আমি। ধরো তোমাকে বলা হলো এরকম, তোমাকে বলা হলো এইভাবে দিয়ে এই জায়গাটাকে বলা হলো এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা মনে করো এফ 20 ডিগ্রি, তাহলে এটা মনে করো তোমার পি আর এটা হচ্ছে কিউ। তাহলে তোমার পি যদি পি কত আসতেছে বলো তো, এফ cos 20 ডিগ্রি, কারণ পি এর সাথে কোণ ধরছো। তাহলে কিউ কত আসবে, বাকি অংশটা কত 70 ডিগ্রি না? তাহলে কিউর মান এক তুমি লিখতে পারো এফ কস, মানে কিউর সাথে যদি এফ এর কোণ চিন্তা করো তাহলে এটা হবে এফ কস 70 ডিগ্রি, অথবা তুমি লিখতে পারো এফ সাইন 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো যে পি এর মান যদি এফ কস 20 হয় তাহলে কিউর মান হয় তুমি লিখতে পারো এফ কস 70, আর এফ কস 70 না লিখলে কস 70 মানে কি কস 90 মাইনাস 20, তার মানে কি সাইন 20 লিখতে পারো। বুঝতে পারছো? তো আমরা এই cos 70 ঝামেলাই না যে আমরা যদি cos এর জায়গায় সাইন বসাই দিই তাহলে আমরা ডিগ্রির মানটা পরিবর্তন করতে হয় না। এই কারণে আমরা এইভাবে মনে রাখবো যে লম্বাংশের সাহায্যে যখন আমরা কোনো ম্যাথ করব তখন আমরা যদি কোনোভাবে cos থিটার মানগুলো যদি বের করে ফেলতে পারি তাহলে সাইন থিটার বেলায় আমরা জাস্ট কি করব, যত জায়গায় cos আছে সেই জায়গাগুলোতে জাস্ট সাইন বসাই দিব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জায়গাগুলো আমি রাখছি না, এগুলো যখন তোমরা ক্লাস দেখবা তখন তো পারবাই। আমি জাস্ট এই জায়গাগুলোই রাখলাম যে আমরা আর cos থিটার মান হবে এই অঙ্কের জন্য f1 cos 30 প্লাস f1 cos 6 f2 cos 120 প্লাস f3 cos 240 ডিগ্রি, আর r sin থিটার মান হবে f1 sin 30 প্লাস f2 sin 120 প্লাস f3 sin 240। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা যাই, তো আমরা যদি আমাদের পরবর্তী টপিকটা যদি দেখি, পরবর্তী টপিকে আমাদের ম্যাথ। তো এই ম্যাথটা আমরা দুই নিয়মে করব, আমি এটা দুইটা নিয়মে দেখাবো কারণ এই ম্যাথটা দুইটা ভেক্টরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে বলেছি আজকে যে দুইয়ের অধিক ভেক্টর যদি ক্রিয়া করে কোনো বস্তুর উপর তাহলে আমরা লম্বাংশের সাহায্যে ওই দুইয়ের অধিক ভেক্টরের জন্য যে লব্ধি পাবো তার মান অধিক নির্ণয় করব। কিন্তু যদি দুইটা ভেক্টরের জন্যই যদি লব্ধি বের করতে হয় তাহলে কি আমরা লম্বাংশ ব্যবহার করতে পারবো না? উত্তর হচ্ছে ইয়েস, আমরা পারবো। লম্বাংশ এটা এমন একটা জিনিস, লম্বাংশ উপপাদ্য, যার সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধির মানও বের করা যাবে, দুইয়ের অধিক ভেক্টরের জন্য লব্ধির মান বের করা যাবে। মানে পৃথিবীর যত সংখ্যা আছে সকল সংখ্যার জন্য লব্ধির মান ও দিক, মানে পৃথিবীর সকল ভেক্টরের জন্যই লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য আমরা লম্বাংশ ব্যবহার করতে পারবো। তার মানে যদি দুইটা ভেক্টর থাকে সেই ক্ষেত্রেও লম্বাংশ উপপাদ্য ব্যবহার করা যাবে, দুইয়ের অধিক থাকলেও লম্বাংশ ব্যবহার করা যাবে। বাট দুইয়ের অধিক থাকলে লম্বাংশটা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ, মানে লম্বাংশ দিয়ে সব করা যাবে। আর হচ্ছে তোমার গত লাস্ট ক্লাসে যেটা পড়াইছি সেটা দিয়ে শুধুমাত্র চেষ্টা করবা দুইটা ভেক্টরের লব্ধি বের করার। ঠিক আছে? তো আসো তাহলে আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে। তার মানে এই অঙ্কটা আমরা চাইলে সাধারণ নিয়মেও করতে পারবো, আমি গত দুই ক্লাসে যা পড়িয়েছি তাকে সাধারণ নিয়ম বললাম, আর লম্বাংশের সাহায্যেও বের করতে পারবো। তো অঙ্কটা আমি দুইভাবে বের করে দেখাচ্ছি, তোমরা দেখবা দুইভাবে বের করলে আমাদের আনসার একই আসবে। ঠিক আছে? তো দেখো, তো সাধারণ নিয়মে আমরা যদি করি অঙ্কটা দেখো, একটা বস্তুকে পূর্ব দিকে আবার বলছি উত্তর দিকে, তো গত ক্লাসে পড়াইছিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে লিখতে হয়, মনে আছে আশা করি। তো দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাদের খাতার মধ্যে লিখতে হয় এইভাবে, উত্তরটাকে আঁকবা উপরের দিকে, দক্ষিণ নিচে, পূর্ব ডানে, পশ্চিম বামে। ঠিক আছে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে প্রথমে দেখো কি বলছে, একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা, এই যে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে টানা হচ্ছে। তো পূর্ব দিকের যে বলটা, এই যে পূর্ব দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, এটা হচ্ছে 50 নিউটন। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পি ভেক্টর, এবং 50 নিউটন বলে দিছে, তো মান বলে দিছে, তো ভেক্টরের মান বলে মডুলাস করতে হয়। তো পি ভেক্টর সমান কি, পি সমান কত, 50 নিউটন। তাহলে পূর্ব দিকে 50 নিউটন বলে টানা হচ্ছে। আর আমাদের
20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। আচ্ছা, এটা একটু ঠিক করে লিখে দিই। পূর্ব দিকের সাথে 60, তাহলে পূর্ব দিকের সাথে 60 কোণ করে কোন দিকে? উত্তর দিকে। তাহলে পূর্ব থেকে উত্তরের দিকে যেতে হবে। যদি বলতো দক্ষিণ দিকে, তাহলে পূর্ব থেকে নিচের দিকে, যে দক্ষিণের দিকে আসতাম। বাট আমাকে কিন্তু বলছে পূর্ব দিক থেকে 60 কোণ করে উত্তর দিকের সাথে করতে বলছে। তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, ধরো এটা 60 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের সাথে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 20 নিউটন, এবং এটার মান, এটাকে আমরা ধরো বললাম কিউ ভেক্টর। তাহলে কিউ ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে? কিউ ভেক্টরটা কাজ করতেছে আমাদের, বা কিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু হচ্ছে কিউ, যেটার মান হচ্ছে 20 নিউটন। এই কিউ ভেক্টরটা আমাদের কাজ করতেছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের সাথে। আচ্ছা, এখন আমাকে বলছে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তো আমরা প্রথমে অঙ্কটা সাধারণ নিয়মে করব, তারপর অসাধারণ নিয়মে করব। অসাধারণ মানে কি? লম্বাংশের সাহায্যে করব। তো সাধারণ নিয়মে করলে গত ক্লাসে পড়া। তো আমরা ধরে নিচ্ছি, ধরি পূর্ব দিকে, মানে যা লিখলাম সেটা আমরা একটু লিখি। পূর্ব দিকে বল পি ভেক্টর মডুলাস সমান পি সমান 50 নিউটন। আর ধরে নিচ্ছি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের বল, এটাকে কি ধরলাম? কিউ ভেক্টর মডুলাস সমান কিউ সমান হচ্ছে 20 নিউটন। এবং এই 60 ডিগ্রিটা কি? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে 60 ডিগ্রি হচ্ছে আলফা। এখানে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা বলে। তা আমরা প্রথমে মান বের করবো, তারপর দিক বের করবো। দিক বের করার জন্য আবার থিটা দিতে হবে, আগে মান বের করি। তো আমরা এখানে লিখি, সুতরাং লব্ধি বলের মান হবে আমাদের, এটা লব্ধি বলটা যদি আমরা, আচ্ছা লব্ধি বলটা আমরা এখানে আঁকি। হ্যাঁ, লব্ধি বলটা হচ্ছে আমাদের আর, আমরা যে আর হয় এদের কর্ণ বরাবর কাজ করবে লব্ধিটা। এই যে এটা যদি আর হয়, তাহলে আর ভেক্টর যদি এদিকে হয়, এবং এটা আমরা ধরে নিচ্ছি এটা পি এর সাথে থিটা কোণ করে আছে। ঠিক আছে, আমরা পি এর সাথে বের করব। তাহলে লব্ধি বলের মান আমাদের হবে আর সমান √/p² + q² + 2pq cos আলফা সমান √/p এর মান কত? 50। তাহলে 50², কিউর মান কত? 20 স্কয়ার প্লাস 2 × 50 × 20, তারপর হচ্ছে কি cos আলফা। আলফার মান কত? আলফার মান 60 ডিগ্রি। তাহলে এই মানটা বসাতে হবে, × 20 × cos 60 ডিগ্রি। এই তো এটা যদি ক্যালকুলেশন করো সবকিছু নিয়ে, এই যে এটা হচ্ছে 2pq cos আলফা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আনসারটা আসবে 62.45 নিউটন। হ্যাঁ, আমি উত্তরটা আগে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, এটাই আসবে। তো আমরা কিন্তু পেয়ে গেছি যে একটা বস্তুকে পূর্ব দিকে 50 নিউটন বল দিয়ে আর এর সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের সাথে যদি 20 নিউটন বল দিয়ে যদি টানো, তাহলে তার লব্ধি হবে আসলে না 50 নিউটন হবে না 20 নিউটন হবে, সে লব্ধি অনুভব করবে 62.45 নিউটন। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। মনে করো আমি ধরো একটা বস্তু, হ্যাঁ আমি বলি, ধরো আমি একটা বস্তু, আমাকে তুমি টানছো 50 নিউটন বলে, তোমার বন্ধু এই দিক দিয়ে টানতেছে 20 নিউটন বলে, বাট আমি যাচ্ছি এই দিক দিয়ে, মানে এই দুইভাবে টানলে আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো আমি 50 নিউটন বল অনুভব করব না, 20 নিউটন বল অনুভব করব না, আমি অনুভব করতেছি কতটুকু? 62.45 নিউটন। এখন আসো দিক বের করি, দিকটা কত হবে দেখো। দিক, লব্ধি বলের দিক
তো আমরা ধরে নিয়েছি যে লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা কিন্তু লিখতে হবে, ধরি লব্ধি আর ভেক্টর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আর পি ভেক্টরটা হচ্ছে পূর্ব দিক, পি ভেক্টরটা হচ্ছে পূর্ব দিক, মানে পূর্ব দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তোমরা কেউ চাইলে এই কথাটাও লিখতে পারো, পূর্ব দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে সুতরাং দিক আমরা পড়েছিলাম, দিকের মান ট্যান থিটা বা থিটা সমান, আমি যে একসাথে যদি লিখে ফেলি, থিটা সমান ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল, তো পি নিচে সিঙ্গেল, আর কিউ বসবে সাইন আলফা কজ আলফা আকারে। এই তো পরে যদি তুমি যে মান বসিয়ে দাও, ট্যান ইনভার্স কিউর মান কত 20, সাইন আলফা মান হচ্ছে 60 ডিগ্রি, পি এর মান হচ্ছে 50, প্লাস কিউর মান হচ্ছে 20 কস 60 ডিগ্রি। এই তো এখন যদি এটার মান বসাও, তাহলে তুমি থিটা লব্ধির দিকটা পাবা 16.1 ডিগ্রি। তো তখন তুমি উত্তরটা এইভাবে লিখবা যে অর্থাৎ লব্ধি বলের মান হবে 62.45 নিউটন এবং দিকটা হবে পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ লব্ধি পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি কোণে 62.45 নিউটন বল অনুভব করবে। ঠিক আছে, বা এত নিউটন বল হবে। এই লব্ধির মান বের করলাম, এটা হচ্ছে লব্ধির দিক বের করলাম। তো এটা গেল আমাদের সাধারণ নিয়ম। এই সেম অঙ্কটা আমরা যদি লম্বাংশের সাহায্যে করি তাহলে আমরা কিভাবে করব? দেখবে আনসার সেম আসতে হবে। হ্যাঁ, মানে তুমি নিয়ম প্রসেস আলাদা, বাট যেহেতু আমাদের ডাটা সব সেম, তার মানে আনসার সেমই আসবে। যদি সেম না আসে তাহলে বুঝবা যে হচ্ছে তোমার ঘাপলা আছে, হ্যাঁ, যে তোমার হচ্ছে অঙ্কের মধ্যে ঝামেলা আছে, বাট না হলে আসলে সেম আসবে। তো দেখো, তো আমরা আবার আগে চিত্রটাই, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। তাহলে ইস্টের দিকে কে ছিল? আমরা ধরে নিয়েছিলাম পি ভেক্টর। তো আমাদের ইস্টের দিকে হচ্ছে পি ভেক্টর মডুলাস সমান পি সমান হচ্ছে 50 নিউটন, আর আমার এর সাথে 60 ডিগ্রি কোণ করে নর্থের দিকে হচ্ছে আমার কিউ ভেক্টর মডুলাস সমান কিউ সমান হচ্ছে 20 নিউটন। এখন এটা যদি লম্বাংশের সাহায্যে করলে যেন কি করতে হয়, আর কস থিটা আর সাইন থিটা বের করতে হবে। তো প্রথম কাজ, আর কস থিটা বের করবা এখানে, আর কস থিটা। এখন আর কস থিটা যেন কিভাবে হিসাব করে? প্রত্যেকটা বলকে আমাদের কি করতে হবে, পূর্ব দিকের সাথে হিসাব করতে হবে। তো আচ্ছা, এক কাজ করি, আমরা এখানে পি কিউ না ধরে, যেহেতু আমরা এটা হচ্ছে আর সাইন থিটা আর কস থিটা দিয়ে করতেছি, তাহলে বল তো এফ দিয়ে প্রকাশ করে ফেলি। হ্যাঁ, আগেরটা তো পি কিউ দিয়ে করছি, ওই যে আগের সূত্র আমরা পি কিউ দিয়ে মুখস্থ করছি এই জন্য, বাট এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করছি নর্মালি F1 F2 এইগুলা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি F1 F2 দিয়ে দিলেই বেটার হয়। তাহলে দেখো, তাহলে পূর্ব দিকের সাথে যে বলটা ছিল 50 নিউটন, সেটাকে আমরা ধরে নিচ্ছি F1 সমান 50 নিউটন, আর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে যে বলটা উত্তর দিকে কাজ করেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি F2 সমান 20 নিউটন। ঠিক আছে, এখন আসো, তাহলে আর কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে সব কস হবে। কয়টা বল এখানে? F1 F2 দুইটা বল। তো F1 বলটা কোন অক্ষের উপর আছে আমাকে বলো তো? F1 বলটার দিক কোন দিকে? ইস্টের দিকে না? আর ইস্টটাই কি বলতো? পজিটিভ এক্স অক্ষ না? আমার কথা কি বুঝতে পারছো? ইস্ট পূর্ব দিকটা কিন্তু পজিটিভ এক্স অক্ষের দিক, আবার F1 বলটাও আছে পজিটিভ এক্স অক্ষের দিকে। তাহলে বলতো, আমি এক্স অক্ষ থেকেই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব শুরু করব, বাট অ্যান্টি ক্লকওয়াইজ যদি উপরের দিকে যদি উঠো, হ্যাঁ সরি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যদি
উপরের দিকে যদি উঠতে চাও তাহলে কি তুমি আদৌ অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে উঠতে পারবা? অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যদি উপরের দিকে যদি উঠতে চাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি নেওয়ার সাথে সাথে মানে তোমার যে এক্স অক্ষের উপরেই তো তোমার F1 বলটা আছে। তার মানে কি পজিটিভ এক্স অক্ষের দিক আর F1 এর দিক সেম। আমরা গত ক্লাসে পড়েছিলাম এটাকে কি বলে, সমমুখী সমান্তরাল। সমমুখী সমান্তরাল, সমমুখী সমান্তরাল হলে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে F1 এর জন্য কিন্তু থিটার মান 0 ডিগ্রি। তো আমরা এখানে লিখব F1 cos 0 ডিগ্রি প্লাস F2 এর জন্য কত? তুমি যদি এই দিক থেকে যদি এইভাবে যদি যাও তাহলে কত ডিগ্রি গেছো অ্যান্টি ক্লকওয়াইজ? 60 ডিগ্রি যাওয়ার পর তুমি F2 কে পাইছো। তাহলে F2 এর মান কত হবে? F2 cos 60 ডিগ্রি, F2 cos 60 ডিগ্রি। তো তুমি যদি এগুলো যদি মান বসাও, F1 এর মান হচ্ছে 50 নিউটন, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এটা হবে 50 × 1। তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট আনসার বের করে ফেলো, সমস্যা নেই। প্লাস F2 কত? 20, আর cos 60 মান হচ্ছে হাফ। তাহলে হিসেব করলে এই মানটা আসবে কত? এটা আসবে তোমার 50 আর এখানে 10 মানে 60 নিউটন। তার মানে তোমার যে এই দুইটা বল F1 এবং F2 এই দুইটা বলের cos থিটা মানে কি? অনুভূমিক উপাংশ, আর sin থিটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে F1 এবং F2 এই বল দুইটার অনুভূমিক উপাংশ হচ্ছে 60 নিউটন। এখন তুমি আবার বের করবা কি? আর sin থিটা। তো আর sin থিটা জানেন আমি কি বলছিলাম মনে রাখার জন্য? cos থিটা বের করে ফেলতে পারলে sin থিটা বের করা খুব সহজ। যত জায়গায় cos আছে তত জায়গায় sin বসাই দাও। তাহলে কি হবে? F1 sin 0 ডিগ্রি প্লাস F2 sin 60 ডিগ্রি। তো sin 0 মান 0, তার মানে এই আনসারটা 0 আসবে। তাহলে এটা আসবে 50 × 0 প্লাস এইটা আসবে 20 × sin 60 মান হচ্ছে √3/2। তো এটা তোমরা ক্যালকুলেশন করো, এটা তো 0ই আর এটা হবে কাটাকাটি করে 10√3 নিউটন। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমি আশা করব যে এই জিনিসটা মানে লম্বাংশ তোমরা বুঝে গেছো। তো যদি না বোঝো তাহলে হচ্ছে আরেকবার টেনে ক্লাসটা দেখবে, তাহলেই বুঝে ফেলবা। তাও দেখো, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা আর sin থিটা আর cos থিটা পেয়েছি। এখন আমরা প্রথমে কি বের করব? লব্ধির মান। তো লব্ধির মান, তাহলে সুতরাং লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা কি দেখেছি উপরের স্লাইডে? লব্ধির মান আর হচ্ছে আমাদের এই যে আর cos থিটা এটার উপর হোল স্কয়ার প্লাস আর sin থিটা এটার উপর হোল স্কয়ার। তার মানে লম্বাংশের সাহায্যে তুমি যদি লব্ধি বের করতে চাও তোমার মেইন কাজই হচ্ছে আর cos থিটা এবং আর sin থিটা বের করা, তারপর সূত্রে বসাই দিলেই হবে। তাহলে এটার সমান কি আসবে? মানটা বের করে নিও। আর cos থিটার মান কত? 60। আচ্ছা, এখানে রুট, এখানে বোধহয় একটা রুট আছে, রুট সূত্রের রুট আছে। হ্যাঁ, তাহলে রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার। তো এখানে আর cos থিটা মান 60 বসাবা আর sin থিটা মান 10√3 বসাবা। বসিয়ে তুমি যদি ক্যালকুলেটরে যদি চাপো তাহলে তোমার আনসারটা 62.45 নিউটন আসবে, যেটা হচ্ছে সাধারণ নিয়মে যে অঙ্ক করছি সেটার আনসারের সমান। একই আনসার আসবে। আর লব্ধির দিকের সূত্র কি? লব্ধির দিকের সূত্র আমরা দেখেছি, লব্ধির দিক হচ্ছে tan থিটা সমান আর sin থিটা ডিভাইডেড বাই আর cos থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি বের তো করতে হবে থিটার মান। তাহলে থিটা সমান কি হবে? বা থিটা সমান tan ইনভার্স, ট্যানটা এদিকে গেলে শিফট tan মানে tan ইনভার্স হয়ে যাবে আর sin থিটা বাই আর cos থিটা। তো মান বসিয়ে দিও। হ্যাঁ, tan ইনভার্স আর sin থিটা বাই আর cos থিটা। আর sin থিটার মান বসাবা কত? 10√3 আর cos থিটার মান কত বসাবা? 60। মানে ক্যালকুলেশন করো, বসাইলে আনসারটা আসবে তোমার এক্স্যাক্টলি আগের অঙ্কটার আনসারের সমান 16.1 ডিগ্রি। তো একই অঙ্ক দুই নিয়মে করার কারণ হচ্ছে তোমাদেরকে বোঝানো যে লম্বাংশের সাহায্যে অঙ্ক করলে যে আনসার আসবে সাধারণ প্রসেসে অঙ্ক করলে আমার একই আনসার আসবে। বাট লম্বাংশটা ব্যবহার করতে হয় কোন ক্ষেত্রে? লম্বাংশটা মূলত ব্যবহার করতে হয় আমাদের যদি 2 এর অধিক ভেক্টর থাকে। এখানে যেহেতু 2টা ভেক্টর ছিল তাই এটা লম্বাংশ দিয়ে করলেও হবে, সাধারণ নিয়মে করলেও কিন্তু হবে। তো আশা করি আমি যে লম্বাংশ উপপাদ্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর স্মরণকালের আমি মনে করি যে আমি এর থেকে স্লো আসলে পড়াইতে পারবো না, তাহলে হচ্ছে আমার পেট ফেটে যাবে। আমি একটু স্পিডে পড়াই অভ্যাস, তো অনেক বেশি স্লো পড়াচ্ছি যার জন্য আমার নিজেরই অস্বস্তি লাগছে। তবে আশা করছি অস্বস্তি লাগলো স্লো পড়ানোতে, তোমরা যারা একদম বিগিনার তোমরা হচ্ছে খুব এটা পড়ে মজা পাবা, কারণ অনেক স্লো পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা
এখন আসো দেখি, এখন আমরা যে কথাটা একদম শুরুতে লিখছিলাম ওই কথাটা এখানে লেখা আছে, এই স্লাইডের কিছু না, একটা নোট লেখা আছে। নোটটা কি, যদি 2 এর অধিক ভেক্টর রাশি লব্ধি বের করতে হয় তখন আমরা লম্বাংশ দিয়ে করব। এই কথাটা আমি আজকে প্রথম ক্লাসের শুরুতেই বলেছি যে 2 এর অধিক ভেক্টর রাশি লব্ধি বের করতে হলে আমরা লম্বাংশ দিয়ে করব। ওকে, তাহলে এখন আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা লম্বাংশ না, এটা হচ্ছে উপাংশ বের করা। উপাংশ বের করাটা আমরা একটু শিখে ফেলি। চলো অঙ্কটা দেখো। 60 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত, মানে ওয়াই অক্ষের সাথে সে হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে। তো আমরা যদি একটু যদি চিত্রটা যদি একটু যদি দেখি, হ্যাঁ, তো আমরা এক্স ওয়াই অক্ষটা যদি একটু যদি এঁকে ফেলি, এই যে এইভাবে এক্স ওয়াই অক্ষ আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ, পজিটিভ এক্স পজিটিভ ওয়াই। এখন যে বলটা 60 নিউটনের বলটা কার সাথে আছে, 60 নিউটনের বলটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত, তাহলে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30, এইখানে আছে 60 নিউটন বলটা। তাহলে বলতো এক্স অক্ষের সাথে কত কোণে আছে এই জায়গাটা, এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ পুরাটা মিলে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। আমাকে বের করতে বলছে এক্স ও ওয়াই অক্ষের দিকে বলের উপাংশ কত। এক্স অক্ষের দিকে বলের উপাংশকে আমরা বলবো এফ এক্স, আর ওয়াই অক্ষের দিকে বলের উপাংশকে আমরা বলবো এফ ওয়াই। আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বের করতে বলছে। চলো তাহলে বের করি। দেখো সহজ, খুবই সহজ। অঙ্কটা এইভাবে করবা। আমি সবসময় এক্স অক্ষ ধরে করতে পছন্দ করি, তাই এক্স অক্ষ দিয়েই তোমাদেরকে শেখাচ্ছি। দেখো এখানে ওয়াই অক্ষের সাথে, মানে 60 নিউটনের বলটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে, 30 ডিগ্রি। ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে আনত কোণ, আনত কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা বের করে নিব। সুতরাং এক্স অক্ষের সাথে আনত কোণ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিনস 60 ডিগ্রি। তো এই জিনিসটা আমি এখানে বসালাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এক্স এর জন্য এক্স এর সাথে কোণ বিবেচনা করতেছি। তো আমরা পড়ছি না, যার সাথে কোণ ধরবো সে কি কস থিটা। তাহলে আমরা ধরবো, সুতরাং এক্স অক্ষের দিকে উপাংশ, এক্স অক্ষের দিকে বলের উপাংশ, উপাংশ এটাকে আমরা যদি বলি এফ এক্স, এফ এক্স সমান বলটা কত 60, এবং কার সাথে কার সাথে অ্যাঙ্গেল ধরতেছি, এক্স এর সাথে অ্যাঙ্গেল ধরতেছি, তাহলে এটা কি কস। তাহলে কত হবে 60 কস 60 ডিগ্রি। কেন, কারণ এই 60 নিউটন বলটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো আনসারটা কত আসবে, 60 ইন্টু কস 60 মানে হচ্ছে হাফ, দ্যাট মিনস 30 নিউটন। তাহলে এক্স অক্ষের সাথে 30 নিউটন বল আছে, ঠিক আছে। আচ্ছা এখন আসো তাহলে ওয়াই অক্ষের সাথে কত আসবে, তাহলে এবং ওয়াই অক্ষের দিকে বলের উপাংশ এফ ওয়াই। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে একজনের সাথে যদি অ্যাঙ্গেল ধরো, তাহলে যার সাথে অ্যাঙ্গেল ধরবে সে হবে কস, বাকি জন কি হবে সাইন। তাহলে ওয়াই অক্ষের সাথে কত হবে 60 সাইন 60। এখানে অনেকে ট্যাটনামি করে বলবে না ওয়াই অক্ষের সাথে তো 30 ডিগ্রি কোণে আছে, তাহলে আমি এখানে 60 সাইন 30 লিখবো। বোকা, এখানে 30 তখনই লিখতে পারবা যখন এখানে তুমি কস ব্যবহার করবা। আশা করি বুঝতে পারছো, এখানে তুমি 30 লিখতে পারবা না ব্যাপারটা এরকম না, বাট এখানে তুমি 30 তখনই লিখতে পারবা যখন তুমি এখানে কস ব্যবহার করবা। ধরো তুমি এখানে লিখলা 60 cos 30, হ্যাঁ তোমার অঙ্ক হয়েছে, কারণ এখন তুমি আবার ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরতেছো, যার সাথে অ্যাঙ্গেল ধরবা তার কস। বাট আমরা তো অঙ্ক করার সময় আমরা এক্স এর সাথে অ্যাঙ্গেল ধরে নিয়েছি, তাহলে এক্স এর সাথে কিন্তু আমি কস লিখে ফেলছি। তাহলে ওয়াই এর সাথে আমরা যদি সেম এই 60 ডিগ্রিটাই যদি বসাইতে চাই এখানে, মানে আমরা যদি বসাইতে চাই যে আমি হচ্ছে কোণের মানটা চেঞ্জ করবো না, এটাকে 60 রাখবো, তাহলে এখানে আমি কস বসাইতে পারবো না, এখানে আমাকে সাইন বসাতে হবে। ঠিক আছে, মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল ধরবা সে হবে কস, বাকি অংশটা হবে সাইন, এবং সেই ক্ষেত্রে ডিগ্রির মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখলাম 60 সাইন 60। তাহলে 60 সাইন 60 হলে সাইন 60 এর মান হচ্ছে √3/2। তো 2 আর 60 কাটলে হচ্ছে 30 √3 নিউটন। আনসার শেষ। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই কথাটার মানে হচ্ছে এটা, মনে করো যদি এক্স অক্ষ বরাবর 30 নিউটন
এবং ঠিক তার সাথে 90 ডিগ্রি করে ওয়াই অক্ষ বরাবর 30√3 নিউটন বল যদি প্রয়োগ করো, তাহলে তাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা আসবে আমাদের 60 নিউটন, যেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে এবং ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থান করবে। এই কথাটা মানে হচ্ছে এইটা, মানে অঙ্কটা যদি এইভাবে না দিয়ে যদি অঙ্কটা এইভাবে দিত যে বলেন তো আমার এক্স অক্ষে আছে 30 নিউটন, ওয়াই অক্ষে আছে 30√3 নিউটন, তাহলে এদের যে লব্ধিটা তৈরি হবে এই লব্ধির মান ও দিক নির্ণয় করো। তখন অঙ্কটা ওই যে আগের মতো করলে তুমি সাধারণ নিয়মেও করতে পারো, লম্বাংশ দিয়েও করতে পারো, দুইভাবে করলেই অঙ্কটার আনসার আসতো, লব্ধির মান আসতো 60 নিউটন। আর যদি তুমি এক্স অক্ষের সাথে যদি থিটা ধরতা, তাহলে এই দিকটা আসতো, থিটার মান আসতো 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসো দেখি তাহলে আমাদের পরের অঙ্ক যাই। পরের অঙ্কটা একদম পিওর আমাদের লম্বাংশের ম্যাথ। হ্যাঁ, পরের অঙ্কটা একদম লম্বাংশের, একদম খাঁটি একটা লম্বাংশের ম্যাথ। তো পরের অঙ্কটা আমরা চলো করি। চিত্রের লব্ধি ভেক্টর নির্ণয় করো। যখনই লব্ধি ভেক্টর বলবে, মান বলে নাই তো বের করতে হবে, মানে মানও বের করতে হবে, দিকও বের করতে হবে, ঠিক আছে? লব্ধির মান এবং লব্ধির দিক দুইটাই বের করতে হবে। আচ্ছা, আর কয়টা আছে একটু দেখে নিই তো। আজকে অনেক বেশি স্লোলি পড়াইছি, আরাম করে পড়াইছি। একটা দুইটা, আচ্ছা ঠিক আছে, থাকলো আরাম করে পড়াইলে ভালো, তোমাদেরও বুঝতে সুবিধা, আমারও পড়াইতে সুবিধা। দেখো, চিত্রের লব্ধি ভেক্টর নির্ণয় করো। এই চিত্রের লব্ধি ভেক্টর বের করো। তাহলে এই চিত্রের লব্ধি ভেক্টর বের করতে গেলে লম্বাংশ দিয়ে বের করবো, মানে প্রথমে আর কস থিটা বের করবো, পরে আর সাইন থিটা বের করবো। তাহলে চলো আমরা আর কস থিটা বের করি। এটার জন্য আর কোনো দিকে তাকানোর দরকার নাই, চলো আর কস থিটা। আর কস থিটা কি হবে? প্রথমে কি, যে 6 নিউটন, 6 নিউটন কি এক্স অক্ষ যেদিকে সেদিকেই, তার মানে কি হবে 6 cos 0 ডিগ্রি, মানে এক্স অক্ষ যেদিকে 6 নিউটন বলটা একই দিকে হলে কি হয়, থিটা মান 0 ডিগ্রি, সমমুখী সমান্তরাল। একটা গেল 6 cos 0 প্লাস, তারপরে কোন বলটা আছে, এই যে 7 নিউটন, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি, অর্থাৎ এটা কি আসবে 7 cos 90 ডিগ্রি। এটার আনসার আসবে, এটা হবে 7 cos 90 ডিগ্রি। আবার প্লাস, তারপরে কোন বলটা আছে 6 নিউটন, এটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এই যে দেখো 90 প্লাস 60, তার মানে 150 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 6 cos 150 ডিগ্রি প্লাস, এরপরে কোন বলটা আছে 9 নিউটন, এটা কত ডিগ্রি কোণে আছে, ঠিক বিপরীত দিকে আছে 180 ডিগ্রি, তাহলে এটা হবে 9 cos 180 ডিগ্রি। মানে এগুলো সব হচ্ছে করিম মিয়ার বউ। দেখছো কতগুলা বউ, সবাই টানতেছে, এই যে এখানে করিম মিয়া, বুঝছো? বেড়ার অবস্থা শেষ। তারপর দেখো 5 নিউটন, এটা কত কোণে আছে, এতটুকু তো 180, আরো আছে এতটুকু, এই যে এই জায়গাটা। এখন এই জায়গা যদি 30 হয়, এই জায়গাটা কতটুকু বলো তো, 60 ডিগ্রি না? এটা প্রশ্নে দিয়ে দেয় না, প্রশ্ন দিচ্ছে এই জায়গাটা 30, তো তুমি তো জানো এই পুরাটা কত 90। এই যে -x থেকে -y পর্যন্ত, -x থেকে -y পর্যন্ত হচ্ছে 90, তাহলে এটা যদি 30 হয়, এটা কত 60, এটা হচ্ছে 60, তাহলে এটা যদি 60 হয়, তাহলে আমরা এখানে বসাবো 5 cos, এখানে আছে 60 আর এখানে আরো আসছে কত 180, তার মানে 180 আর 60 240 ডিগ্রি, 240 ডিগ্রি। তারপরে সবশেষে আছে কি আমাদের আরো, আচ্ছা আরো দুইটা আছে, বাবা অনেক বউ। দেখো 5 cos 240 ডিগ্রি, তারপর আছে 7 নিউটন, এটা কোথায় বলো তো, এই পুরাটা এতটুকু ঘুরে আসছে, তাহলে কত 90 90 90, 3 90 270, তাহলে এটা হবে 7 cos 270 ডিগ্রি প্লাস, তারপর সবশেষে কি আছে, এইটা 5 নিউটন, এটা কত 270 এর পরে আরো 30 গেছে, তার মানে 330, 5 cos 300 ডিগ্রি, হ্যাঁ 270 এর 30-এ 300, তাহলে এই হচ্ছে আমাদের আর cos থিটা। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে আর cos থিটাটা আসলে আমি কিভাবে বের করেছি। আর আমি কি বললাম, যে আর cos থিটা বের করতে পারলে আর sin থিটার জন্য আর
কোনো মানে লজিকের দরকারই নেই, যত জায়গায় কস আছে সব জায়গায় সাইন বসাই দিবা, কাজ শেষ। তো এই মানগুলো যদি একসাথে বসিয়ে তুমি যে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটারে উঠাবা, হ্যাঁ 6 cos 0 + 7 cos 90 এইভাবে উঠাবা। উঠালে তোমার আনসার আসবে -8.196, -8.196 বা 2 লিখতে পারো। তো আমরা বলতো তার মানে সবগুলো সম্মিলিত বল হচ্ছে নেগেটিভ একটা ফোর্স আসছে, নেগেটিভ একটা ফোর্স আসছে। নেগেটিভ আসছে মানে কি, বলের মান তো নেগেটিভ হয় না। নেগেটিভ মানে হচ্ছে, মানে নেগেটিভ দেখে তুমি বুঝবা যে সবগুলো ফোর্সের বলে এই দিকে হচ্ছে করিম মিয়া চলে আসবে। চিত্র দেখেও বোঝা যাচ্ছে, বুঝছো? যে পড়াশোনা করে না সেও বুঝবে। এইদিকে খালি একজন দুইজন টানাটানি করতেছে, আর এইদিকে দেখো এই 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 মানে এই দিকের টানটা বেশি না। এই যে দেখো তো এখানে খালি 5 6, হ্যাঁ, আর এই 7 7 মনে করো না নিউট্রাল, ক্যান্সেল করে দিছে। এদিকে মনে করো 5 6 আর 11, আর এদিকে দেখো 6 9 5, এখানে কিন্তু প্রায় আছে 20 নিউটন। তাহলে এদিকে 11 নিউটন, এদিকে 20 নিউটন, তাহলে অবশ্যই সেই দিকে আসবে। এই জন্য নেগেটিভ আসছে অ্যান্সারটা। ঠিক আছে, এখন আসো আর সাইন থিটা বের করি। আর সাইন থিটা, আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু কি আসবে? যত জায়গায় কস আছে সব জায়গায় সাইন, তাহলে 6 sin 0 ডিগ্রি প্লাস 7 sin 90 ডিগ্রি প্লাস 6 sin 150 ডিগ্রি প্লাস 9 sin 180 ডিগ্রি প্লাস 5 sin 240 ডিগ্রি প্লাস 7 sin 270 ডিগ্রি প্লাস 5 sin 300 ডিগ্রি। এই ঠিক আছে, এই আনসারগুলো হচ্ছে আছে, এগুলো হচ্ছে সব সাইনের মান। তো এইগুলো সব নিয়ে তুমি যে ক্যালকুলেটরে একটা যদি ঝাঁকানাকা দাও, তাহলে তোমার আনসার আসবে 566, এটাও নেগেটিভ আসবে। ঠিক আছে, -5.66। একটা মজার ব্যাপার কি জানো, এই ধরনের অঙ্ক যদি বোর্ড পরীক্ষায় আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে এগুলো নেগেটিভই আসে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমি খেয়াল করছি এটা নেগেটিভই আসে, বাট তার মানে এই না যে একদম নেগেটিভ আসবে, ব্যাপারটা এরকম না, বাট ম্যাক্সিমাম কেসে এটা নেগেটিভ আসে। আচ্ছা, এখন তোমার বের করতে বলছি কি লব্ধি ভেক্টর, তাহলে প্রথমে মান বের করে ফেলো। তাহলে মানটা কি আসবে বলো? তাহলে আমাদের আসবে, সুতরাং লব্ধির মান, মান বের করা খুব সহজ। আর সমান √r cos θ হোল স্কয়ার প্লাস r sin θ হোল স্কয়ার, এটা হচ্ছে লব্ধির মান। তো মান বসাবা, এটা হচ্ছে -8.2 হোল স্কয়ার প্লাস হচ্ছে -5.66 আসছে, তাই না? 5.66 হোল স্কয়ার। তো বসালে আনসারটা 9.96 বা তার আশেপাশে আসার কথা। আমি একটু ক্যালকুলেশন করে দেখি, হ্যাঁ ক্যালকুলেটর করে দেখি। 8.2 স্কয়ার প্লাস 5.66 স্কয়ার, হ্যাঁ 9.96 আসবে, 9.96 নিউটন। মানে এতগুলা বলের কারণে তার লব্ধি কিন্তু সবগুলো যোগফল হচ্ছে না, খেয়াল করছো? এখানে বল কিন্তু অনেকগুলা, বল টোটাল কত বলো তো? 5 আর 6 11, 11 আর এখানে হচ্ছে 7 7 14, মানে হচ্ছে 25 30 39 45 নিউটন বল এই লোকের উপর অ্যাপ্লাই হয়েছে। বাট লোক কিন্তু লব্ধি বল অনুভব করছে কতটুকু? 9.96, মানে 10 নিউটনের মতো তার মধ্যে লব্ধি কাজ করছে। কেন? একজন আরেকজনকে কিছু ক্যান্সেল করে দিচ্ছে, মানে এই বল আর এই বল একজন আরেকজনকে নিউট্রাল করে দিচ্ছে। দুটো বিপরীত দিকের বল হলে একজন আরেকজনকে নালিফাই করে দেয়, শূন্য করে দেয়, জিরো করে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তাহলে আমরা দেখি একটু, তাহলে লব্ধির মান পেলাম, এখন আসলে লব্ধির দিক বের করি। তাহলে সুতরাং লব্ধির দিক, এই লব্ধির দিকে একটা মজা আছে, দেখো লব্ধির দিকটা একটু খেয়াল করো, হ্যাঁ চোখ খুলে দেখো, চোখ খুলে খেয়াল করো। লব্ধির দিক হচ্ছে r sin θ বাই r cos θ। আচ্ছা, তাহলে এই লব্ধির দিকটা খুব ইন্টারেস্টিং, তাহলে একটু খেয়াল করো। তাহলে r sin θ কত পেয়েছো? তাহলে θ সমান কি? tan ইনভার্স, লব্ধির দিক কিন্তু tan θ না, শুধু θ, তাহলে tan ইনভার্স r sin θ বাই r cos θ। তোমরা যদি ডিরেক্ট এই সূত্রটাও লিখো প্রথম লাইনে সমস্যা নেই। তাহলে θ সমান tan ইনভার্স
আর সাইন থিটার মান কত ছিল? -5.66। আর কস থিটার মান কত? -8.2। তাহলে যদি বসাও তাহলে থিটার আনসার আসবে। থিটার মান কত আসবে? শিফট 10, 10 ইনভার্স মানে শিফট 10, উপর হচ্ছে -5.66, নিচে হচ্ছে -8.2। তাহলে আনসার আসবে 34.615। আচ্ছা, 34.6 ডিগ্রি। এটা দেখে তোমাকে যদি বলে যে চিত্র, মানে এটা লাস্টে চিত্র এঁকে দিতে হয় আর কি, এটা চিত্র আঁকা মাস্ট। এই অঙ্ক যদি আসে লব্ধি, তাহলে চিত্র এঁকে দিতে হবে লাস্টে। তো চিত্র আঁকলে তুমি এইভাবে মনে করবা, তুমি দেখবা আরে থিটার মান সূক্ষ্মকোণ আসছে, 34.6 ডিগ্রি আসছে, তাহলে চিত্র কেমন হবে? চিত্র এমন হবে। তুমি চিত্রটা এইভাবে আঁকবা, একদম শিওর, ড্যাম শিওর তুমি এইভাবেই আঁকবা। প্রথম অবস্থায় তুমি এইভাবে আঁকবা, কারণ তুমি জানো 34 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণ। 34 ডিগ্রি, 34.6 ডিগ্রি কোন কক্ষপথে পড়ে? প্রথম কক্ষপথে পড়ে। তো তুমি এটাকে প্রথম কক্ষপথে আঁকবা, তুমি হিসাব করবে এইভাবে। তাহলে আমার লব্ধিটা কাজ করবে এইদিকে। ফাইনাল চিত্র আঁকার সময় আর ওই বল টল লাগতে হবে না, খালি লব্ধিটা দেখাই দিলেই হবে। তুমি সুন্দর মতো এখানে দেখাই দিবা যে এখানে হচ্ছে আমাদের 9.96 নিউটন বল কাজ করতেছে, এটা হচ্ছে 34.6 ডিগ্রি, এবং এটা করলে তুমি পাবা ঘোড়ার ডিম মোয়ালু। ঘোড়ার ডিম মোয়ালু মানে হচ্ছে 0। হ্যাঁ, আন্ডা পাইবা, বা এটার জন্য নাম্বার পাইবা না। আবার স্যার চাইলে পুরো রেখাইটাও দিতে পারে, বা 1 নাম্বার কাটতে পারে। কেন এটা হবে না? এটা না রে ভাই, কারণ আমি প্রথমে চিত্রতেই তোমাদেরকে বলছিলাম, চিত্র যখন আঁকছি চিত্রতেই তোমাদের বোঝাইছি যে এটা এইদিকে আসবে, এইদিকে আসবে, কারণ কি? এদিকের বল বেশি। তাহলে অঙ্ক করে তুমি যদি বলো যে না এটা এইদিকে আসবে না, এটা ওইদিকে যাবে, হইলো? তুমি দেখেই বুঝতেছো যে এদিকের বলগুলা বেশি, মানে এদিকের যে তার বউগুলো আছে এগুলো অনেক শক্তিশালী, তার মানে সেই দিকে আসবে। কিন্তু তুমি অঙ্ক করে পাইছো সে এইদিকে যাবে। এইদিকে সে যাবে, কার টানে যাবে? এদিকে কেউ আছে, তাহলে এইদিকে কার টানে যাবে? এদিকে তো কারো টানে যাওয়ার সুযোগ নেই। তাহলে সেই কারণে সে হচ্ছে আসলে অঙ্কটা এইটার চিত্র হয় নাই। তুমি বলতে পারো চিত্র হয় নাই কেন? এটা তো আসছে সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ হলে তো প্রথম চতুর্ভাগে হবে, কারণ আমরা জানি এটা হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত, এটা হচ্ছে 90 থেকে 180 পর্যন্ত, এটা হচ্ছে 180 থেকে 270 পর্যন্ত, এটা হচ্ছে 270 থেকে 360 পর্যন্ত। ঠিক আছে, হায়ার ম্যাথের ওই হিসেবে ঠিক আছে, বাট এই লম্বাংশের অঙ্কের ক্ষেত্রে, লব্ধির ক্ষেত্রে আমরা হিসেব করি এই জায়গাটাকে 180 ডিগ্রি, এবং এরপরে যেটা মানে এটাকে আর 181 না ধরে এটাকে আমরা আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি এইভাবে হিসেব করব। 1 ডিগ্রি 2 ডিগ্রি এইভাবে হিসাব করবো। এখানে একটা জিনিস একটু বোঝাই তোমাদেরকে, তোমরা হায়ার ম্যাথ যদি খুব ভালো করে যদি 8.3 8.2 এগুলো যদি করে থাকো, 8.3 যদি করে থাকো, তাহলে তোমরা জানো যে আমাদের এইখানে অল পজিটিভ। এখানে কিন্তু সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব পজিটিভ। এখানে সাইন এবং কোসেক পজিটিভ, এইখানে ট্যান এবং কট পজিটিভ, আর এইখানে আমাদের সেক এবং কস এই দুইটা পজিটিভ। এগুলো কিন্তু তুমি জানো। এখন আমরা সব মুছে ফেলি, এইগুলো সব মুছে ফেললাম। আমরা একটা জিনিস জানি, দেখো আমাদের দিকের জন্য কি কি সূত্র বের করছি বলো তো? দিকের সূত্র কি? সাইন বাই কস, এবং আনসার কি? টেনের আনসার ট্যান থিটা। তাহলে সাইন কস দুইটাই নেগেটিভ না? তো সাইন কস নেগেটিভ কোথায় কোথায় বলো তো? এই জায়গায় কিন্তু ট্যান, এই জায়গায় যে চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে এই জায়গায় সাইনও নেগেটিভ, এই জায়গায় আমাদের কসও নেগেটিভ, তাই না? এই জায়গায় সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ। তাহলে এই জায়গায় যদি সাইন এবং কস দুইটাই যদি নেগেটিভ হয়, মানে এই জায়গায় তোমার সাইনটাও নেগেটিভ, এই জায়গায় তোমার সাইনের মানও নেগেটিভ, আবার এই জায়গায় তোমার কসের মানও নেগেটিভ। বাট তাহলে টেন থিটার মান কি আসবে? টেনের মান কি আসবে? সাইন বাই কস। সাইন একটা নেগেটিভ জিনিস, কসও একটা নেগেটিভ জিনিস। তোমরা জানো না নেগেটিভ নেগেটিভ কাটাকাটি করলে কি হয়? পজিটিভ জিনিস আসে। মানে ছোটবেলায় করছো না, -5 বাই -5 ইকুয়াল টু কি লিখছো? প্লাসের 1 লিখছো না? প্লাসের 1 লিখছো কিনা? এটাও তো এরকমই। এই যে দেখো দুইটা জিনিসই নেগেটিভ, বাট তার সত্ত্বেও আনসারটা পজিটিভ আসছে। এখন তোমাদেরকে বোঝাই তাহলে জিনিসটা আসলে কি আসবে, চিত্রটা আসলে কোন দিকে হবে। মনে রাখবা, যদি এই অঙ্ক করতে গিয়ে তুমি যদি দেখো সাইন থিটাও নেগেটিভ, মানে আর সাইন থিটার মানও নেগেটিভ, আর কস থিটার মানও নেগেটিভ, আসলে নেগেটিভ আসলে দুইটাই নেগেটিভ আসবে, আর পজিটিভ আসলে দুইটাই পজিটিভ আসবে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে যদি এদের আনসার যদি নেগেটিভ আসে, তাহলে থিটার মানটা যদি সূক্ষ্মকোণও হয়, থিটার মান সূক্ষ্মকোণ হয়েছে ঠিক আছে, বাট এটা কোন চতুর্ভাগে হবে? তৃতীয় চতুর্ভাগে হবে। ঠিক আছে, এটা তৃতীয় চতুর্ভাগে হবে। তাহলে আমাদের কোনটা হবে? এই দিকে তৃতীয় চতুর্ভাগ। এই মানটা হচ্ছে 34.6 ডিগ্রি। ঠিক আছে, মানে আমাদের লব্ধিটা এক্স অক্ষের
নিচের দিকে কাজ করছে, নিচের দিকে আমাদের 34.6 ডিগ্রি কোণে এই 62 কত জানে 9.96 নিউটন বল সে অনুভব করবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে আরেকটু বোঝাই কিভাবে বুঝবা কোনটা প্রথম চতুর্ভাগ কোনটা দ্বিতীয় মানে তৃতীয় চতুর্ভাগ। এই অঙ্কে, এই যে লম্বাংশের অঙ্কে হয় প্রথম চতুর্ভাগে আনসার আসবে, নয়তো তৃতীয় চতুর্ভাগে আনসার আসবে। মানে দ্বিতীয় চতুর্থ এই দুইটা চতুর্ভাগে আনসার আসবে না, মানে এই চতুর্ভাগগুলোতে আনসার আসবে না। আনসার আসলে হয় প্রথমটাতে আসবে, নয়তো তৃতীয়টাতে আসবে। এখন তৃতীয়টাতে কখন আসবে? অলরেডি আমরা দেখছি, যদি আর সাইন থিটা আর কস থিটা দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলে আনসারটা যাই আসুক, মানে এরকম সূক্ষ্ম কোণ আসলো, এটা এইভাবে হবে। আর যদি আর সাইন থিটা আর কস থিটা দুইটাই যদি পজিটিভ আনসার আসতো, তাহলে আমাদের এটা ওই যে প্রথম চতুর্ভাগে হইতো। ঠিক আছে, তো তোমরা এই কথাটা একটু মনে রাখবে। আমি এই কথাটা একটু লিখে দিই, না হলে মনে থাকবে না তোমাদের, তোমরা ভুলে যাও। তো কিভাবে লিখবো, কি কালার দিয়ে লিখবো? সেই এটা দিয়ে লিখি। হ্যাঁ, লিখি যে মনে রাখবে, আর সাইন থিটা পজিটিভ, আর কস থিটা পজিটিভ হলে থিটা হবে প্রথম চতুর্ভাগে। থিটা মানে কি? লব্ধির দিক। আর এটার জন্য লিখবা আর সাইন থিটা নেগেটিভ, আর কস থিটা এটাও যদি নেগেটিভ আসে, হলে থিটা হবে তৃতীয় চতুর্ভাগে। তো আমি আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথে আমাদেরকে কি বলেছে চলো দেখি। 4 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, তিনটা বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। আচ্ছা, এই কনসেপ্টটা আবার একটু বোঝো। সমান সমান কোণে ক্রিয়াশীল, সমান সমান কোণ বললে কি করতে হয় জানো? আমাদের লব্ধি যখন বের করতেছো তখন তুমি কি করতেছো, এই যে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থাকতেছো, এটা টোটাল কোণ কত? 360 ডিগ্রি। যদি তোমাকে কোণ যদি না বলে দেয়, যেমন আগের অঙ্কগুলোতে কিন্তু কোণ বলটা কত কোণে আছে এটা বলা ছিল, চিত্রে বলা ছিল না, যে এরকম ভাবে বলা ছিল না যে এই যে F1 বলটা এটার উপরে, F2 বলটা মনে করো এখানে 60 ডিগ্রি এরকম দেওয়া ছিল তো, বা এটা মনে করো একটা বল এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এরকম বল দেওয়া ছিল। বা এখানে একটা বল আছে, মনে করো এখানে একটা বল আছে, তাহলে এটা কত? এই যে এইভাবে ঘুরলে 270 ডিগ্রি। তো আগের অঙ্কে কিন্তু আমাদের এরকম অ্যাঙ্গেল গুলা মানে কোণগুলা বলা ছিল, বাট এই অঙ্কে বলছে সমান সমান কোণে ক্রিয়াশীল, কোণ বলা নেই। কোণ কেমনে বাইর করবে? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যতগুলা বল বলবে সেটাকে 360 দিয়ে ভাগ করতে হবে, 360 দিয়ে ভাগ করবা। তো আমরা একটু লিখে রাখি জিনিসটা। দেখো, এক্ষেত্রে বল সংখ্যাকে, বা বল সংখ্যা না বলে আমরা বলতে পারি ভেক্টর সংখ্যাকে, কারণ বল মানে তো এখানে ভেক্টরই বোঝাচ্ছে, তাই না? এক্ষেত্রে আচ্ছা বলই লিখি। হ্যাঁ, বল বা ভেক্টর আর কি। হ্যাঁ, বল সংখ্যাকে বা আর কি বলা যায়, আচ্ছা এটাই বলি, বল সংখ্যাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করব। 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে প্রতি ভাগে যত ডিগ্রি পড়বে প্রতিটি বল একে অপরের চেয়ে তত ডিগ্রি দূরে অবস্থান করবে, দূরে অবস্থান করবে। আরেকটা কথা মনে রাখবা যে প্রথমটা, যেহেতু এখানে
কোনো মানে কোন বলটা কোথায় ঠিক করা নাই, সেক্ষেত্রে আমরা প্রথম বলটা একদম এক্স অক্ষের উপরে ধরবো, এক্স অক্ষের উপরে ধরবো। হ্যাঁ, এটা আমি এক্স অক্ষের উপরে ধরে ইউজ টু আর কি, ব্যাপারটা এরকম না যে এক্স অক্ষের উপরেই ধরতে হবে, কিন্তু আমি এক্স অক্ষের উপরে ধরে মজা পাই। হ্যাঁ, তো আশা করি তোমরাও মজা পাবা। দেখো তাহলে কি বলছি, এক্ষেত্রে বল সংখ্যাকে 360 দিয়ে ভাগ করবা। তো এখানে বল সংখ্যা কয়টা? 3টা। তো 360 দিয়ে ভাগ করলে কত হয়? 120 ডিগ্রি। তারপরে প্রত্যেকটা বল একজন আরেকজন থেকে 120 ডিগ্রি দূরে দূরে অবস্থান করবে। ঠিক আছে, এটা একটা নোট, এটা কিন্তু আসলে মানে ম্যাথে লেখা লাগবে না। ঠিক আছে, তুমি যখন ম্যাথ করবা তখন কিন্তু এই জিনিসটা লিখতে হবে না, এটা এমনি নোট। হ্যাঁ, তো তাহলে দেখো, তাহলে প্রথম বলটা কোথায় রাখবো বলছি? প্রথম বলটা আমরা রাখবো এক্স অক্ষের উপরে। তাহলে প্রথম বল কি? 4 নিউটন। তাহলে ধরো এখানে আছে 4 নিউটন, বলটা 4 নিউটন। 6 নিউটন তাহলে কোথায় হবে? তার থেকে 120 ডিগ্রি দূরে। তো 120 মানে কি? 90, আর এখানে হচ্ছে 30, এইটা হচ্ছে 30। এইভাবে চিত্রটা আঁকে নিবা আগে। হ্যাঁ, এখানে 6 নিউটন। তারপরে আবার আছে 8 নিউটন, আরো 120 ডিগ্রি দূরে। তারা 120 ডিগ্রি হলে কি হবে? এদিকে যদি হয় 30, এভাবে আঁকতে পারো, তাহলে এটা তো 60, এদিকেও আছে 60, তাহলে এখানে হচ্ছে 120 ডিগ্রি দূরে। আবার দেখো তো এই 30 থেকে আবার এই 4 নিউটন, এটা আবার কত? 120 ডিগ্রি। খেয়াল করো তো, 4 থেকে 6 120 ডিগ্রি দূরে, 6 থেকে 8 এখানে 60, এখানে 60, 120 ডিগ্রি দূরে। 8 থেকে আবার 4 30 আর 90 120 ডিগ্রি দূরে। তাহলে দেখো তিনটা বল একজন আরেকজন থেকে কত দূরে আছে? সবাই সবার থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, সবাই সবার সাথে 120 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি সমান সমান বলের কথা যদি বলা থাকে, তাহলে আমরা বল সংখ্যাকে 360 দিয়ে ভাগ করে যে মানটা পাবো, প্রত্যেকটা বল একে অপর থেকে ঠিক তত ডিগ্রি দূরে অবস্থান করবে। ঠিক আছে, প্রত্যেকটা বল ঠিক তত ডিগ্রি দূরে অবস্থান করবে। 1 মিনিট। ওকে, তাহলে এখন আমরা অঙ্কটা করি। পরেরটা তো পারবে, লব্ধি কত। লব্ধি কত মানে কি? মান বের করবা, দিক বের করবা। আগে অঙ্কটা বলে দিই, 4 নিউটন শুধু কাজ করতেছে এদিকে, এই দুইটা বল কি এদিকে কাজ করতেছে না? তার মানে সে কোন দিকে আসবে? এদিকেই আসবে। ঠিক আছে, আনসারটা যাই হোক সেই দিকে আসবে। দেখো তাহলে আমি করি, এখানে আর কস থিটা, আগে তো মান বের করতে হবে, তো মানের জন্য আর কস থিটা আর সাইন থিটা লাগবে। আর কস থিটা কি হবে? 4 নিউটনটা কার উপর? পজিটিভ এক্স অক্ষের উপরই, আমি এটা কি 0 ডিগ্রি, 4 cos 0 প্লাস 6 নিউটন কত কোণে আছে? 120 ডিগ্রি, তাহলে 6 cos 120 প্লাস 8 নিউটন এর সাথে কত কোণে আছে? 120 120 240, 8 cos 240। তো এটা হিসাব করলে সব মিলে আর cos থিটার মান কত আসে? আমি আনসারটা এখান থেকে করে ফেলি, -3 নিউটন আসবে। এই যে মাইনাস আসবে, মাইনাসই আসবে। কেন আসবে বলো তো? কারণ আমার তো এই চতুর্ভাগই আসবে। অঙ্ক হচ্ছে তো, দেখি তো বোঝা যাচ্ছে যে এদিকে 8 নিউটন, সবচেয়ে বেশি বল এদিকে কাজ করতেছে। তার মানে 3 জনের ধাক্কাধাক্কিতে লোভ দিতে এইদিকে কাজ করবে। তো এইদিকে যখন কাজ করে তখন তো সাইন থিটাও নেগেটিভ হয়, কস থিটাও নেগেটিভ হয়। তো সাইন থিটা বাই কস থিটা, নেগেটিভকে নেগেটিভ জিনিস দিয়ে ভাগ করলে পজিটিভ জিনিস পাওয়া যায়। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা আবার আর সাইন থিটা, আর সাইন থিটা কি হবে? যত জায়গায় কস আছে সব জায়গায় সাইন বসাই দাও। সাইন 0 120 240। তো এটা যদি হিসাব করো তাহলে আসবে -1.73 নিউটন। তাহলে সুতরাং তুমি লব্ধির মান কত পাবা? সুতরাং তুমি লব্ধির মান আর পাবা √r cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার। তো যে মান যদি বসাও, আর cos থিটা মান কত? -3, আর সাইন থিটা মান কত? -1.73। ক্যালকুলেশন যদি করো তাহলে আনসার আসবে 3.46 নিউটন। তার মানে সবার এই সবার টানাটানিতে লব্ধি বল কাজ করবে 3.46 নিউটন। আর লব্ধির দিক কত হবে? এবং লব্ধির দিক জানে কি? tan থিটা। তো থিটা সমান যদি লেখো তাহলে কি হবে? tan ইনভার্স
আর সাইন থিটা বাই আর কস থিটা। তো তুমি যদি আর সাইন থিটা বাই আর কস থিটা যদি বসাও, আর সাইন থিটার মান -1.73, আর কস থিটার মান হচ্ছে 3, তাহলে তোমার আনসারটা আসবে 29.97, অলমোস্ট 30 ডিগ্রি। 30 ডিগ্রি আনসারটা 30 ডিগ্রি আসবে। তারপর তুমি সুন্দর মতো চিত্রটা এঁকে দিও। ওই যে আবার আগের কথাই, তুমি কিন্তু দেখে মনে হচ্ছে কি 30 ডিগ্রি, তো তোমার মনে হবে যে এদিকে লব্ধি দিয়ে দিই, না, লব্ধি 30 ডিগ্রি হলে কি হচ্ছে, আর সাইন থিটাটাও নেগেটিভ আর কস থিটাটাও নেগেটিভ, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে হয়। ঠিক আছে, তো এভাবে আঁকার পর তুমি তৃতীয় চতুর্ভাগে 30 ডিগ্রি কোণ দিয়ে দিবা, এই যে এইভাবে, এই হচ্ছে 30 ডিগ্রি। এবং এখানে আমার মানটা কত, 3.46 নিউটন। তার মানে তুমি এদিকে যদি 4 নিউটন, এর সাথে 120 ডিগ্রি কোণে 6 নিউটন, আবার তার সাথে 120 ডিগ্রি কোণে 8 নিউটন, এই চিত্রের জন্য তুমি লব্ধি পাচ্ছ এটা। ঠিক আছে, তা আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আসো পরের অঙ্কটা দেখি। এইটা 4টা বল যদি থাকে, এই সহজ তো, এই একই অঙ্ক তো, এইটারে তো আমি এটা করে ফেলি। হ্যাঁ, এটা জাস্ট তোমরা খালি তাকায় হাঁ করে দেখো আমি করি। 4টা বল মানে কি, 4কে 360 দিয়ে ভাগ করবো, মানে 90 ডিগ্রি পরে পরে, 90 ডিগ্রি পরে পরে। তো এটা আমি একটু শর্টকাট করে ফেলি। হ্যাঁ দেখো, তাহলে এখানে হবে কি, শুরু করবো কোথায়, পজিটিভ এক্স, তাহলে এটা 2 নিউটন, 90 ডিগ্রি পরে 4 নিউটন, আরো 90 ডিগ্রি পরে 6 নিউটন, আরো 90 ডিগ্রি পরে 8 নিউটন। এই যে সবাই সমান সমান কোণে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি কত? তাহলে প্রথমে তুমি বের করবা আর কস থিটা। আর কস থিটা কত আসবে? আর কস থিটা হচ্ছে 2 cos 0 ডিগ্রি প্লাস 4 হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 6 cos 180 ডিগ্রি প্লাস 8 cos 270 ডিগ্রি। ঠিক আছে, তো বসালে তোমার আনসার এখানে আসবে, এটার আনসার হচ্ছে -4 নিউটন। ঠিক আছে, -4 নিউটন। তাহলে এটা আনসার আসবে -4 নিউটন। একইভাবে তুমি যদি আর সাইন থিটা যদি বের করো, তাহলে সব জায়গায় মানে সাইন সাইন বসিয়ে দেবে, এটা আমি লিখছি না, এটার আনসারও আসবে -4 নিউটন। ঠিক আছে, মানে সাইন বসিয়ে দিও তাইলেই হবে। তাহলে সুতরাং লব্ধির মান আর সমান কি, আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার। তো তুমি যদি মান যদি বসাও, তাহলে এটা আনসার আসবে 4√2 নিউটন। 4√2, তার মানে এদের সবার টানাটানিতে লব্ধি হবে 4√2 নিউটন। আর হচ্ছে দিক হচ্ছে থিটা সমান tan ইনভার্স আর সাইন থিটা বাই আর কস থিটা। আচ্ছা, দিকটা যাই হোক, কোন দিকে হবে বলো তো, কোন চতুর্ভাগে পড়বে, যেহেতু দুইটাই নেগেটিভ, তার মানে তৃতীয় চতুর্ভাগে হবে। তো এখানে তুমি যে মান বসাও, আনসারটা আসবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আসবে। তো তুমি যদি এখন চিত্রটা যদি ফাইনালি যদি এঁকে দাও, চিত্রটা হবে এই রকম। এটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই দিক বরাবর আমার 4√2 নিউটন বল ক্রিয়া, মানে লব্ধি বল কাজ করতেছে। লব্ধি বল হচ্ছে 4√2 নিউটন। ঠিক আছে, লব্ধি বল 4√2 নিউটন। আমি আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা প্রায় শেষের পথে চলে গেছি। আমাদের আজকের একটা অঙ্ক আছে, তারপর 2টা অঙ্ক বাড়ি কাজ দিব, সেগুলো হচ্ছে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। উত্তর যদি করে ফেলতে পারো তাহলে হচ্ছে আমাকে জানাবা। ঠিক আছে, আচ্ছা লাস্ট অঙ্ক দেখো। এটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রের লব্ধি কত। এই যে চিত্রের লব্ধি কত, এখানে চিত্র দেখে বলো তো কোন দিকে কাজ করবে। এই দিকটাতেই কিন্তু 16 নিউটন এবং 10 নিউটন কাজ করতেছে, এইদিকে কাজ করতেছে 10 নিউটন, তার মানে অবশ্যই লব্ধিটা এইদিকে কাজ করবে। এই অঙ্কের জন্য দেখবা প্রথম চতুর্ভাগে আনসার হবে। এই অঙ্কের জন্য আমি অঙ্ক করার আগেই বলে দিচ্ছি, এই অঙ্কে তোমার যে আর কস থিটা আসবে সেটাও পজিটিভ আনসার আসবে। দেখো, তোমার যে আর সাইন থিটা আসবে সেটাও পজিটিভ আনসার আসবে। মানে চিত্র দেখেই বলে দেওয়া যায় যে আনসার কেমন হবে। কেন, তাহলে খেয়াল কর, যদি ডান পাশে থাকে, ম্যাক্সিমাম ফোর্স যদি ডান পাশে থাকে, মানে বড় বড় ফোর্স গুলা মানে সম্মিলিত, এই দুইটা যোগফল কত, 26, এটা কত 10, তাহলে 26ই হচ্ছে ডান দিকে, তাহলে এদিকে বেশি। ডান দিকে যদি ফোর্স বেশি থাকে তাহলে দুইটা আনসারই পজিটিভ আসবে, আর বাম দিকে যদি ফোর্স বেশি থাকে তাহলে দুইটা আনসারই নেগেটিভ আসবে। ঠিক আছে,
তো এইভাবে মানে যত বেশি প্র্যাকটিস করবা নিজেরাই আসলে এই জিনিসগুলো আসলে ধরতে পারবা, বুঝতে পারছো? আর এত মানে বেশি বেশি প্র্যাকটিস করলেই পরীক্ষার মধ্যে কমন পড়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি করব। এখানে আমাদের প্রথমে আমরা বের করবো আর কস থিটা। আর কস থিটা কি হবে? 16 নিউটন F1। 16 নিউটন কার সাথে আছে? 70 ডিগ্রি। তাহলে 16 cos 60 ডিগ্রি প্লাস তারপরে 10 নিউটন, এখানে এখানে হচ্ছে 90 আর এখানে 30, মানে এখানে হচ্ছে 60, এই জায়গাটা হচ্ছে 60, তাহলে 90 আর 60 কত? 150 ডিগ্রি। হ্যাঁ 150, তাহলে 10 নিউটন আছে cos 150 ডিগ্রি। আচ্ছা প্লাস, আর এটা হচ্ছে কত? এইদিকে 35, বাট হিসাব তো করতে হবে এই যে এইভাবে, তাহলে এই এতটুকু হচ্ছে 270 আর 35 মানে 305, তাহলে প্লাস 10 cos 305 ডিগ্রি। হিসাবটা মনে রাখো, হ্যাঁ পজিটিভ এক্স অক্ষ থেকে কিন্তু আমরা হিসাব করব। তাহলে এই মানগুলা সব নিয়ে তুমি যদি বসাও তাহলে তোমার আর cos থিটা কত আসবে? পজিটিভ আনসার আসবে 2.55 নিউটন আসবে। 2.55 নিউটন, মানে সবগুলো বলের উলম্ব বরাবর উপাংশের মান হচ্ছে 2.55 নিউটন। সরি, উলম্ব না, অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর। এখন আমরা উলম্ব বরাবর উপাংশ বের করব। সাইন থিটা হচ্ছে উলম্ব, ভার্টিক্যাল, লম্বালম্বি ওয়াই অক্ষ বরাবর, আর কস থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অনুভূমিক। আচ্ছা সাইন থিটার জন্য কি করবা? যত জায়গায় কস লিখছো সব জায়গায় সাইন লিখবা। সাইন লিখতে বললে নিজেই কস লিখতেছি, মাথা গেছে। 150 10 sin 305, তাহলে এটার আনসার আসবে অঙ্ক করলে 11.84। হ্যাঁ 11.84 নিউটন। তাহলে সুতরাং তাহলে মান কত আসবে? লব্ধির মান আর সমান রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার সমান, আচ্ছা মোছার যেহেতু সুযোগ আছেই তো বিশ্রী করে লিখে লাভ আছে? কোনো লাভ নেই। দেখো তাহলে সমান কত আসবে? বিশ্রী হয়ে যাচ্ছে বারবার। দেখো যোগ করলে এটা আনসার আসবে 12.11 নিউটন। তার মানে সবগুলো বলের কারণে যে লব্ধি বল পাবা সেই লব্ধির মান হচ্ছে 12.11 নিউটন। আর লব্ধির দিক হবে কি? থিটা সমান tan ইনভার্স, উপরে হচ্ছে আর সাইন থিটা আর নিচে হচ্ছে আর cos থিটা। তো এটা হিসাব করলে মানে আর সাইন থিটা মান বসাবা আর cos থিটা মান বসাবা, tan ইনভার্স করবা 77.85 ডিগ্রি। এখন এইটা আবার তৃতীয় চতুর্ভাগে আইকো না, এটা প্রথম চতুর্ভাগে হবে। কেন? আর সাইন থিটাও পজিটিভ আর cos থিটাও পজিটিভ। আমি বলছি না যে যদি আর সাইন থিটা আর cos থিটা দুটোই যদি পজিটিভ হয় তাহলে হবে প্রথম চতুর্ভাগে, আর দুটোই যদি নেগেটিভ হয় তাহলে হবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটা আনসারটা, এটা লাস্ট ফাইনাল চিত্রটা কেমন হবে? এটা ফাইনালি এটা চিত্রটা হবে এরকম। এই এর সবার বলের কারণে আমাদের মানে 70 মানে জিনিসটা আরেকটু উপরের দিকে যাবে, মানে জাস্ট এতটুকু নড়বে। তাহলে এটা হবে আমাদের এইরকম, এরকম হবে, ঠিক আছে? এরকম না, আরেকটু বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। আচ্ছা আমি দেখতেছি। এই এরকম হবে। এই কোণটা হচ্ছে 77.85 ডিগ্রি এবং এই কোণে আমাদের এই 12.11 নিউটন বল কাজ করবে, লব্ধি বল কাজ করবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাস। আজকের ক্লাসে আমরা লম্বাংশের সাহায্যে কিভাবে আমরা দুইয়ের অধিক রাশি এবং একই সাথে দুইটা ভেক্টরের জন্য আমরা কিভাবে হচ্ছে লব্ধির মান অধিক বের করতে পারি সেটা কিন্তু শিখলাম। তো তোমাদের দুইটা বাড়ি কাজ দিচ্ছি, এগুলো হচ্ছে বাসায় করবা। একটা হচ্ছে 5টা বল আর একটা হচ্ছে 6টা বল। আমি জাস্ট চিত্র এঁকে দিই যাতে করে তোমাদের জন্য একটু সহজ হয়। 5টা বলের জন্য এই যে এক নাম্বার অঙ্কের জন্য চিত্রটা হবে এরকম। 5টা বল, তো 5টা মানে কি? 5টা বল, এই যে 5টা বল হইলে কত? 360 কে 5 দিয়ে ভাগ করে 72 ডিগ্রি পর পর এক একটা বল হবে। তাহলে 3 নিউটনটাকে এখানে লিখলাম, 3 নিউটন। তাহলে এর সাথে ঠিক
72 ডিগ্রি পরে, এটা মনে করো 72 ডিগ্রি, এইটা তাহলে 72 ডিগ্রি পরে কাজ করছে কি 6 নিউটন। আবার 72 ডিগ্রি পরে আরো 72 ডিগ্রি, তাহলে 72 কত 144। তাহলে এদিকে হচ্ছে 54 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 54 ডিগ্রি, তাহলে এই জায়গায় আবার কাজ করছে কি 9 নিউটন। তারপরে আরো 72 ডিগ্রি, তো এদিকে যদি 54 হয় এদিকে কত 36, তার মানে এদিকেও আছে আরো 36, এটা 36, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আবার 54 ডিগ্রি, এখানে কাজ করছে 12 নিউটন, 12 নিউটন এবং 15 নিউটনটা কাজ করছে এখানে 54, তো এইদিকে আরো কত আসবে 18 ডিগ্রি, 54 আর 18 যোগ করলে আবার 72, এখানে কাজ করছে 15 নিউটন। তাহলে এই 3, 6, 9, 12, 15 এরা সবাই একজন আরেকজনের থেকে 72 ডিগ্রি দূরে দূরে অবস্থিত, ঠিক আছে, এক একজন আরেকজন থেকে 72 ডিগ্রি দূরে দূরে অবস্থিত। কোনগুলো কিভাবে আঁকছি বলতো, মানে এটা 72, তাহলে এখানে আছে আর 18, আরো 54 নিলে 18 আর 54, এই যে 72 মানে এটা থেকে এই যে 6 নিউটন থেকে 9 নিউটনের দূরত্ব হচ্ছে 72 ডিগ্রি। আবার এটা যদি 54 হয় এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 36, আবার এই জায়গাটাও 36 নিছি আর কি, তো 36, 36, 72, ঠিক আছে। তারপরে ধরো দাঁড়াও, মুছে যখন গেছে ঠিক করে দিই। তারপরে ধরো আবার কোনটা ছিল, এটা এরকম ছিল না, আচ্ছা। তারপর আমি মনে করি এটা 36, 36 কত হইলো, এখানে হচ্ছে আমাদের 72। তারপরে এটা যদি 36 হয়, হ্যাঁ আচ্ছা সরি বারবারই মুছে যাচ্ছে। আবার ধরো এই জায়গাটা যদি 36 হয়, এই জায়গাটা যদি 36 হয় তাহলে এটা আবার 54, আর এখানে নিলাম 18, তাহলে 54 আর 18 মানে 12 থেকে 15 হচ্ছে কত 72 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। 72 ডিগ্রি তো একটু ঝামেলার, একটু বাসায় দেখো তাইলেই হবে। তারপর আসো এটার জন্য পরেরটা, এই যে 6টা বল, 6টা বল হইলে অঙ্কটা কিভাবে হবে, 6 দিয়ে 360কে ভাগ করবা, মানে প্রতি 60 ডিগ্রি পরে পরে এক একটা বল হবে, 4 থেকে শুরু করছে, তাহলে এটা হচ্ছে 4 নিউটন, এটা হচ্ছে 4। তারপর 8 নিউটনটা কত, এখান থেকে 60 ডিগ্রি দূরে, 60 ডিগ্রি দূরে 8 নিউটন, তাহলে এটা যদি 60 হয় এখানে 30, তাহলে আরো 30 নাও, এই তাহলে এখানে হচ্ছে 12 নিউটন। তো এই যে 8 আর 12-র মধ্যে কোণের পার্থক্য কত 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় আবার আরো 60 আছে, তাহলে এখানে হচ্ছে 16 নিউটন। তারপর আরো 60 নাও, এটা যদি 60 হয় এটা কত 30, তাহলে এখানে আছে 20 নিউটন। তাহলে এখানে যদি 30 হয় এখানে আরো 30 নাও, এখানে আরো 30 নাও, তাহলে 30, 30 আরো 60 ডিগ্রি পরে আছে 24 নিউটন, এবং এই 24 থেকে 4-এর দূরত্ব আবার 60 ডিগ্রি, ঠিক আছে। তো এই দুইটা হোমওয়ার্ক বাসায়, আমি তো অলমোস্ট মানে 90% কাজ করেই ফেলছি, তোমরা জাস্ট এখন খালি কষ্ট করে আর cos থিটা আর sin থিটা বের করবা, কাজ হয়ে যাবে। তো এই দুইটা অঙ্ক হচ্ছে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, যদি প্র্যাকটিস করতে গিয়ে যদি উত্তর মিলাতে পারো সেটাও আমাকে জানাবা, যদি উত্তর যদি না মিলাতে পারো সেটাও আমাকে জানাও, আর যদি না জানাও তাহলে তো আমি বুঝবো যে না ঠিক আছে সবাই পারে, তাহলে তো শেষ, ঠিক আছে। আর যদি জানাও তাহলে হচ্ছে আমি এটা সলিউশন করে দিব। আর কেউ যদি এমন হয় যে না করে যদি বলো যে না আমি পারবো না করে দেন, তাহলে তো সমস্যা, সব যদি আমি করে দিই তাহলে তোমরা করবা কি, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু অনেক কিছু পড়লাম, আগামী ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব একক ভেক্টর নিয়ে, তারপর হচ্ছে ভেক্টরের ডট গুণফল নিয়ে, ক্রস গুণফল নিয়ে। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।